যে আমরা যদি আমাদের গডদের দেখি, তারা কিন্তু সবাই ওয়েপনরি তাদের হাতে আছে এবং তারা ওয়েল ইকুইপড। মানে তুমি দেখো সবাই কিন্তু রেডি ফর দ্য ব্যাটেল। তারা কিন্তু কেউ এরকম এই শুধু অভয় বাণীতেই দিচ্ছে না যে তোমাকে আমি বাঁচাচ্ছি, তার সাথে তার হাতে কিন্তু একটা ওয়েপন আছে। এ মানে হচ্ছে হ্যান্ড, কারা মানে হচ্ছে এমটি, এমটি হ্যান্ড। কারাটে আমি অনেক বড় বড় ফাইটারকেও দেখেছি যারা রাস্তায় মানে মার খেয়ে বাড়িতে চলে এলো। মাথায় রয়েছে যে কোনো পিছুটা নেই, আই এম দ্য ওনলি ওয়ান, আমি এক্স্যাক্টলি, আমাকে মারতে হবে, মারতেই হবে। এই যে মাইন্ডসেট ডেভেলপ করা, সেটা কিন্তু সেলফ ডিফেন্সের মেন পার্ট। কেন পারলো? বিকজ ওই যে ছেলেটা যে হয়তো কোনো ট্রেনিংই যায় না, কিন্তু ওর কিন্তু একটা সিঙ্গেল ডাইমেনশনাল থট আছে, মানে আমি মারবই। মানে ফার্স্ট অফ অল সে নক ডাউন দ্য ফেয়ার ফার্স্ট। রাইট, অ্যাবসলিউটলি। আগে নিজের ভয়টাকে, নিজের মাইন্ড থেকে জয় করতে লাগে। ঠিক ঠিক। মারপিট করা ডোজোতে বা রিংয়ে আর ভার্সেস রিয়েল লাইফে লড়াই করাটা, এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা ইজ ডিফারেন্ট। আলাদা করে ছেলেদের সেফটি বা মেয়েদের সেফটি এই কথাগুলো যতদিন আমরা বলতে থাকবো, ততদিন সমাজে একটা পোলারাইজেশন থেকে যাবে। মেয়েদের সেফটি মানেই এখানে বোঝাবে তাহলে মেয়েদেরকে অ্যাটাক করা করছে, তাহলে ছেলেরা করছে, তার মানে দেয়ার ইজ এ এনিমিটি। রেদার এটা না বলে আমরা এটা বলতে পারি যে সেফটি নিড আছে সবার। ইফ ইউ নো দ্য উইক পয়েন্টস অফ হিউম্যান বডি, তুমি যদি জানো যে কোথায় অ্যাটাক করতে হবে, তুমি ইজিলি সব কিছুকে ইউজ করতে পারো অ্যাজ এ ওয়েপন হিসেবে। এবং যেখান দিয়ে তারা স্থির ছিল সেই রাস্তাটার আশেপাশে খুব একটা বাড়ি বা কিছু নেই, ক্ষেত বা জঙ্গল ওরকম টাইপেরই আশেপাশে জায়গা আছে, তারা ফির ছিল, ঠিক আছে। সো ঠিক এরকম টাইমে তাদেরকে নাকি 8-10 জন নাকি ঘেরাও করে। তোমার অ্যাকচুয়ালি ওয়েপন কিন্তু তোমার শুধু স্কিল নয়, তোমার ইন্টেলেক্ট। এরকম কোনো কাহিনী বা এরকম কোনো ঘটনা যেখানে সেলফ ডিফেন্স শেখার পরে লিটারালি সে হয়তো মারা যেত, বা সে হয়তো খুব একটা বাজে ওই কন্ডিশনে পড়তে পারতো, এবং সেই কন্ডিশন থেকে সে সেফলি ফেরত এসছে ডিউ টু লার্নিং দিস সেলফ ডিফেন্স। এই শালকের যে মার্শাল আর্ট, সেটা কিন্তু একটা কেন, মানে একটা ওই দাদুর লাঠি যেটাকে বলে, ওর একটা মানে একটা লাঠি, ওটাকে শালক যেভাবে সুইং করতো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মার্শাল আর্ট, দ্যাট ইজ বারদিৎসু। সেটা জাপান থেকে আর ইন্ডিয়ান লাঠি খেলাকে মিক্সচার করে ওই মার্শাল ফর্মটার জন্ম নেয়। সেলফ ডিফেন্স জানা মানে তুমি অ্যাহেড অফ দ্য গেম। রেপ মার্ডার যখন আজকের দিনে নিউজের হেডলাইন, তখন সেফটি একটা রিয়েল কনসার্ন। কিন্তু সেফটি বলতে আমাদের মাথায় প্রথমে কী আসে? সেলফ ডিফেন্স, মার্শাল আর্ট শিখতে লাগবে। রাতে একদম একা বেরোনো যাবে না, স্পেশালি যদি মেয়ে হও তাহলে তো রাতে 8টার পরে একদম বেরোনো যাবে না। রাস্তায় কেউ কিছু দিলে একদম খাবে না, যদি স্ট্রেঞ্জার হয় তাহলে তো একদমই না। কিন্তু এগুলো করলে কি আদেও আমরা সেফটি মেনটেন করতে পারবো? আমি কিছুক্ষণ আগে মার্শাল আর্টের কথা বললাম। মার্শাল আর্টের উৎপত্তিস্থল কোথায়? মার্শাল আর্টে ইন্ডিয়ার আদৌ কতটা কন্ট্রিবিউশন আছে, এগুলো নিয়ে আজকের এই বিস্তারিত ডিসকাশন। গেস্ট যিনি, ওনার ব্যাপারে যদি বলি, ইয়েস, হি ইজ দ্য ফাউন্ডার অফ রেজিলিয়েন্স এম্পাওয়ারমেন্ট। সো লেটস ওয়েলকাম হিম, লেটস ওয়েলকাম মিস্টার গৌরব ব্যানার্জি ইন দ্য ডিপ ডাউন শো। সো গৌরব ব্যানার্জি, ওয়েলকাম টু দ্য ডিপ ডাউন শো। কেমন আছো আগে বলো? থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, খুব ভালো আছি। ওকে, আজকের এই এপিসোডটা আমরা জানি আমাদের টপিক হচ্ছে সেলফ ডিফেন্স, ঠিক আছে, এবং বা সেফটি 3 রকমভাবে: মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড সাইবার, যেটা তোমার এক্সপার্টিস বা যেটা নিয়ে তোমার যে অর্গানাইজেশন সেটা। তো প্রথমে ফিজিক্যালটাতে আসি। ইদানিং আমার এটা বলার দরকার নেই যে সেলফ ডিফেন্স কেন ইম্পর্ট্যান্ট, বিকজ রিসেন্টলি একটা ঘটনা, দুর্গাপুরের ঘটনা আমরা শুনতে পাচ্ছি, বা হয়তো আমার এই এপিসোডটা যখন লাইভ হবে ততক্ষণে হয়তো আরও 2-1টা ঘটনা চলে আসবে যেগুলো লাইম লাইটের বিষয়। তার মানে এটা না যে শুধুমাত্র এই ঘটনাগুলোই হচ্ছে। মানে যদি ইফ আই ইউজ দ্য ওয়ার্ড রেপ বা ধর্ষণ বা এই যে নেগেটিভ যে জিনিসপত্রগুলো হচ্ছে, সেগুলো কিন্তু মানে প্রত্যেক, আমি একবার যখন চেক করেছিলাম 15 মিনিটে একটা হয়। এখন আমি রিসেন্টলি কোথাও একটা ভিডিওতে শুনছিলাম যে 7.5 মিনিটে একটা, এটা বোধহয় রয়েছে। এনসিআরবির লাস্ট রিপোর্ট কী আছে আমার খেয়াল নেই, আমি চেক করিনি লাস্ট রিপোর্ট কী আছে। তো সেখানে প্রত্যেক মানে টাইমে এগুলো হচ্ছে, পার ডে এতগুলো হচ্ছে। তো হয়তো যখন এপিসোড আসবে তখন একটা বিশাল কিছু, হয়তো আরও কিছু চলে আসবে, উই নেভার নো। মানে লাস্ট ইয়ার লাইমলাইটে ছিল আরজি কর, ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে হচ্ছে। আই নিড নট টু এক্সপ্লেন কেন সেলফ ডিফেন্স ইম্পর্টেন্ট। আমি রাদার এই জিনিসটা জানতে চাইবো, মানে এগুলো নিয়ে আমরা কথা বলবো, বাট তার আগে আমি এই জিনিসটা জানতে চাইবো তুমি কেন, মানে প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা পার্সপেক্টিভ হয় এবং জার্নি স্টার্ট হওয়ার আলাদা আলাদা ঘটনা হয়। আমি এটা জানতে চাইবো যে
তুমি কিভাবে এই লাইনে এলে এবং মানে ওই টাইমের যদি কোনো ঘটনা থাকে প্লিজ আমাদের দর্শককে। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। মানে কোয়েশ্চেনটা খুবই আমার কাছে, মানে তুমি যে শুরুটা করলে সেটা আমার মনে হয় যে খুব সুন্দর একটা শুরু হলো। আমার আশা মানে আমি নিজেকে খুব বড় কোনো আ এখানে এই ইন্ডাস্ট্রিতে এসেছি বা এরকম কিছু না। মানে কিছু জীবনের কিছু ঘটনাই আমাকে এখানে এনেছে। আমি খুব ছোটবেলা থেকেই কারাটে প্র্যাকটিস করতাম। মানে যেটাকে আমরা মার্শাল আর্ট শেখা বলে। তো এবার তারপরে আমার কর্মসূত্রে কলকাতায় আসা। তো লাস্ট ধরো অ্যারাউন্ড 20 ইয়ার্স 20 বছর ধরে আমি হয়তো কারাটে বা অন্য কোনো মার্শাল আর্টও শিখছি। তোমার বাড়ি বোধহয় নর্থ নর্থ বেঙ্গলে, কোথায় রাইট। এক্স্যাক্টলি? নর্থ বেঙ্গলে আমার বাড়ি ডুয়ার্সে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, okay. রাইট। সো এইবার এই কারাটে বা আমার মার্শাল আর্ট শিক্ষা আমাকে একটা মানে সত্যিকারের অনেকটা হেল্প করেছে আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা যে জায়গাগুলো আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট অলসো। বাট কলকাতায় এসে আমি কর্মসূত্রে অন্য প্রফেশনে ছিলাম তখন। বাট মার্শাল আর্ট তার সাথে, সাথে প্র্যাকটিস করছিলাম। মানে কখনোই আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এই ফিল্ডে আজকে এখানে আসবো। তো ওই সময় না আমি নিজে কিছু স্ট্রিট ফাইট দেখেছি। মানে যেটাকে রাস্তার মারামারি বলে। আমার সাথেই হয়েছে এরকম কিছু স্ট্রিট ফাইট। যেখানে আমার মনে হয়েছে যে আমি যেই টেকনিকগুলো এত বছর ধরে শিখে এসেছি আমাদের একটা কনভেনশনাল শিক্ষার মাধ্যমে, সেটা কিন্তু রাস্তায় কাজ করছে না। রাদার আমি তো বলব যে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং, মানে ধরো মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে, আমি সেখান থেকে করে বেরিয়ে এলাম। বা সেই মারামারির সময়েও যে টেকনিকগুলো আমরা শিখে এসেছি, সেগুলো রিয়েলিতে কিছুই কাজ করলো না। তো এই জায়গাগুলো না আমাকে খুব ভেতর থেকে একটু শকড করলো যে যেগুলো আমি শিখতাম সেগুলো তো এইভাবে কাজ করছে না। তাহলে যে এখানে কিছু মিনিমালিস্টিক তো কিছু যেগুলো ইউজ হচ্ছে রাস্তাঘাটে, কি দরকার? মানে এই লড়াইগুলো যারা সারভাইভ করছে বা যারা করছে তাদের কি বেসিক জায়গাগুলো আছে? তো তারপরে আমি মানে মেন্টাল যে সাইকোলজিক্যাল জায়গা থেকে আমি একটু পড়াশোনা শুরু করলাম। এবার তখন আমি একটা চাকরিও করছিলাম অ্যাট দ্যাট টাইম। তো ওই চাকরি করতে, করতে আমার মনে হলো যে সোসাইটিতে কিন্তু এই আমরা যেটা মার্শাল আর্ট যারা শিখে এসেছি, তারা কিন্তু পুরো সোসাইটিকে সেলফ ডিফেন্সে অ্যাওয়্যার করতে পারছে না। বিকজ আমার মনে হলো যে সামহাউ আমরা একটা প্রথাগত শিক্ষার মধ্যে ছিলাম যে ওই বেল্ট বা আমার একটা জায়গায় শেখানো হচ্ছে। সেটাই তো সব পপুলেশন আসছে না। শুধু আমরা সেই ছোটবেলা সেই বাচ্চারাই আসছে, কলেজ কারিকুলামে কলেজ গোয়ারা আসছে। বাট হোয়াট অ্যাবাউট দোজ যারা মিডল এজেড বা যারা এল্ডারলি পারসন, তারা তো সেলফ ডিফেন্স শিখছে না। বাট তারা কিন্তু মার্শাল আর্টের ওই স্কিলগুলো যেগুলো আমরা অনেক বছর লাগে আমাদের মাস্টারি করতে, তারা হয়তো ওই ভয়ে হয়তো আমাদের ক্লাসে আসছে না। তো দেয়ার মানে আমার মতন ব্যক্তিদের জন্য সে যাই হোক, বাট তুমি একদম ওয়েল ইকুইপড, তুমি নিশ্চয়ই শিখতে পারবে। তো এই জায়গা দাঁড়িয়ে আমার মনে হলো যে একটা কিছু হওয়া দরকার যেখানে সবাই আসতে পারে। এবং সেখানে আমার মনে হলো আমি তখন কিছু সাইকোলজিস্ট যারা মানে মানসিকভাবে মানে মেন্টাল হেলথে যারা কাজ করবো তাদের সাথে আমি কথা বললাম যে অ্যাকচুয়াল সমস্যাটা কিন্তু শুধু মারামারিতে নয়, সমস্যাটা হচ্ছে ভয়, দ্যাট ইজ ফিয়ার ম্যানেজমেন্ট। আমি রাস্তায় দাঁড়িয়ে আরেকটা মানুষকে যে ভয় পাচ্ছি, এবং এই ভয়টা তো একদিনের না, এটা একটা সার্ভাইভাল। আমাদের অনেক যখন গুহায় থাকতাম তখন থেকে আমাদের এই ভয়গুলো আমাদের ব্রেনের ডেভেলপমেন্টের বিভিন্ন ফেজে এই ভয়গুলো রয়েই যাচ্ছে। তো মেইন হচ্ছে এই ইন্টারনাল যে ব্যাটেলগুলো, সেটাকে আগে আমাকে রেকগনাইজ করতে হবে, তারপর এক্সটার্নাল ব্যাটেল। আমি অনেক বড় বড় ফাইটারকেও দেখেছি যারা রাস্তায় একটি ধরো সে কন্ডিশন না, সে হয়তো কোনো ফাইটিং টেকনিক জানে, তার কাছে মানে মার খেয়ে বাড়িতে চলে এলো। কেন পারলো? বিকজ ওই যে ছেলেটা যে হয়তো কোনো ট্রেনিংই যায় না, কিন্তু ওর কিন্তু একটা সিঙ্গেল ডাইমেনশনাল থট আছে, মানে আমি মারবই। কিন্তু যে ফাইটার যে হয়তো রিংয়ে প্রচুর ফাইট করে এসছে, তার কিন্তু ফ্যামিলি চিন্তা আছে, সে ভাবছে যে এই মারামারি করলে আমি যদি কোনো সমস্যা হয় বাড়িতে কি হবে। বাট ওই ছেলেটার কিন্তু অত সমস্যা নেই, মানে ও সিঙ্গেল ডাইমেনশনাল। মানে মাথায় রয়েছে যে কোনো পিছুটা কোনো নেই, পিছুটান আই এম দ্য অনলি ওয়ান, আমি শেষ। এক্স্যাক্টলি, আমাকে মারতে হবে, মারতেই হবে। এই যে মাইন্ডসেট ডেভেলপ করা, সেটা কিন্তু সেলফ ডিফেন্সের মেইন পার্ট। এইগুলোই আস্তে, আস্তে করতে, করতেই যে আমারও মধ্যে যে ইনার ব্যাটেল ছিল যে আমি চাকরি করছিলাম, নতুন একটা কিছু করতে হবে, সোসাইটির একটা টান, বা আমি তারপর আমার কিছু সেই সময় কিছু স্টুডেন্ট যখন আমি কারাটে শেখাতাম তাদের লাইফেও কিছু মেজর চেঞ্জেস আমি আনতে পেরেছিলাম। এখানে self আসার defense পরে এর- যখন তুমি জব করছিলে Right. তখন তুমি অলরেডি ক্যারাটে এখানে শেখাচ্ছ। হ্যাঁ, আমি কারাটে আসলে আমার একটা প্রফেশন ছিল না। আমার জাস্ট নিজের প্র্যাকটিসটাকে কাল্টিভেট করার জন্য ছোট্ট একটা ক্লাস ছিল। বাট আমি কখনো ভাবিওনি ওটা নিয়ে কিছু করব। তো এবার এই ঘটনাগুলো যে আমার লাইফে ঘটতে থাকে, এইগুলো না বারবার এক্সিস্টিং সিস্টেম যেটা চলছিল প্রথাগতভাবে, তাকে বারবার প্রশ্ন করতে থাকে। এই করতে, করতে আমার মনে হয় যে নতুন কিছু করা উচিত। তখন আমার যে এখন যে অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশন, আমার নিজের নয়, সবাই মিলে আমরা কাজটা করছি। তো তাদের এই ভাবনাটা উঠে এলো যে সবার জন্য সেলফ ডিফেন্স। এবং সেখানে লাস্ট টাইম এটাই বলতে চাইবো যে আমাদের এখানে মোটামুটি 70% আমরা লোককে
মেন্টালি ট্রেন করার চেষ্টা করি, যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বা কি করে অ্যাটাকার কাকে চুজ করবে, যেটাকে আমরা টার্গেট হার্ডেনিং বলি, মানে ধরো রাস্তায় 5টা লোক যাচ্ছে, তাদের কি কি বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটাকারকে অ্যাট্রাক্ট করে, এই যে সাইকোলজিক্যাল জায়গাগুলো, এইগুলো কিন্তু খুব দরকার এখনকার লোকের জানা। তুমি দেখছো যে দেয়ার আর মেনি স্ক্যামস হ্যাপেনিং, সব দিক থেকে স্ক্যাম হচ্ছে, এইখানে কিন্তু মাইন্ডসেটটা তৈরি করাই আমাদের মেন জায়গা। মানে ফার্স্ট অফ অল কেবল সে নক ডাউন দ্য ফেয়ার ফার্স্ট, রাইট, অ্যাবসলিউটলি রাইট, যে আগে আগে নিজের ভয়টাকে নিজের মাইন্ড থেকে আগে জয় করতে লাগে। ঠিক ঠিক ঠিক। আমি ইভেন তুমি এই কথাটা যে বললে অ্যান্ড এটা আমাকে মনে করাচ্ছে একটা ঘটনা। আমি আচ্ছা তোমাকে আমি সেই ডকুমেন্টারি ইন্সপায়ারিং ডকুমেন্টারি হ্যাঁ। অন রেপের উপরে ইনকমপ্লিট ডকুমেন্টারি অন রেপ, যেটা আমাদের ইন্সপায়ারিং গুডনেস চ্যানেল হচ্ছে, সেটা আমি তোমার পাঠিয়েছিলাম, দেখেছো? আমরা অলরেডি একটা সিনেমাও করেছি, ঠিক আছে, এর উপরে। যদিও আমার মনে হয় ডেফিনেটলি সেখানে না স্ক্রিন প্লে না ডায়লগ হয়তো বা কোনো জিনিসই হয়তো পারফেক্ট নেই। ইভেন আমি যখন এখন দেখে আমার মনে হয় যদি এটা যদি আরেকটু ম্যাচুয়ার লেভেলে সুন্দর করে করা যেতে পারতো, তখন যদি আমাদের রিকে পেতাম, ঠিক আছে, আমার যে ক্যামেরার পাশে বসে রয়েছে, তখন হয়তো বিষয়টা আরও বেশি ভালো হতো, বিকজ ও পুরো এই সিনেমার বিষয়টা ও পুরো ভালো মতন বোঝে, ঠিক আছে। তো হ্যাপি রেপ ডে বলে আমরা একটা মুভি করেছিলাম, শর্ট ফিল্ম, ঠিক আছে। এবং সেখানে মানে সেখানে যখন করছিলাম আমার কাছে কিছু ঘটনা আসে, যার যেটাদের মধ্যে একটা আমি বলি যে এরকম একজনকে আমি জানি, ঠিক আছে, একজন মেয়ে, যে কিন্তু এই বেল্টের বিষয়গুলো আমার ঠিক জানা নেই, বাট ও কিন্তু বেশ কয়েক বছর শিখেছে এবং একটা সামথিং বেল্ট, কি কি হয় বলো তো একবার, কি কি বেল্ট? মানে যদি কারাটে বলো, Karate. স্টার্ট ফ্রম হোয়াইট বেল্ট, তারপরে বিভিন্নভাবে ওই লাস্টে ব্ল্যাক বেল্টে গিয়ে ফাইনালি যেটা আমরা বলি যে মানে একটা সে ডিগ্রি পেলো। ডিগ্রি পেলো। তো মোটামুটি তার একটা কিছু ছিল, আমার এক্সাক্ট খেয়াল 8-10টা বেল্ট তো আছেই অ্যারাউন্ড। হ্যাঁ হ্যাঁ। ওকে। সো এবার বেশ কয়েক বছর ধরে শিখেছিল। অ্যান্ড আমি জানি ভাই ও মানে একটা বিশাল মারপিট, মানে ও যদি আমার সাথে থাকে আমি জানি চাপ নেই, মানে এরকম একটা ব্যাপার। মেয়ে, আমি ছেলে, স্টিল আমার মনে হয় যেন ও থাকলে ও লড়ে দেবে। আমি ঘটনা জানতে পারলাম যে এরকম একবার হয়েছিল যখন ও আর ওর বয়ফ্রেন্ড, ঠিক আছে, কোনো একটা জায়গা দিয়ে সে ফিরছিল, ঠিক আছে, এবং যেখান দিয়ে তারা ফিরছিল সেই রাস্তাটার আশেপাশে খুব একটা বাড়ি বা কিছু নেই, বা ক্ষেত বা জঙ্গল ওরকম টাইপেরই আশেপাশে জায়গা আছে, তারা ফিরছিল, ঠিক আছে। সো ঠিক এরকম টাইমে তাদেরকে নাকি 8-10 জন নাকি ঘেরাও করে, ঠিক আছে, মেবি লোকাল, অ্যান্ড তারা টাকা বগেরা কিছু চায়, ঠিক আছে। অ্যান্ড তারপরে আমি জানতে পারি যে সে বাইকে ছিল, তো তার হেলমেট বগেরা ছিল, তারা নাকি হেলমেট ওখানে দিয়ে দেন, যা যা তাদের কাছে সেই মুহূর্তে দেওয়া সম্ভব ছিল সেগুলো দিয়ে, ঠিক আছে, টাকা পয়সা হেনা তেনা, এবং বাকি আরও টাকা চেয়েছে এবং বলেছে সেই টাকাটা ফেরত দিলে তারপর হেলমেটটা ফেরত পাবে বা এরকম কিছু বিষয় আছে, তারা ফেরত এসছে। আমি কালকে যখন এই বিষয়টা নিয়ে যখন রিসার্চ করছিলাম, তখনও অবধি আমার মাথায় এই জিনিসটা, এই প্রশ্নটা ছিল, আরে ভাই তুই এত ফাইট শিখে এসেছিস এবং আমার মনে হয় তুই থাকলে তুই লড়ে দিবি, তুই আর দ্য বডিগার্ড অফ মাইন্ড, অ্যান্ড সেখানে তুই গিভ আপ করে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিস। সো আই আন্ডারস্টুড কি বিষয়টা আলাদা, মারপিট করা ডোজোতে বা রিংয়ে, আর ভার্সেস রিয়েল লাইফে লড়াই করাটা, এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা ইজ ডিফারেন্ট। রাইট। এই বিষয়ে তোমার কি? হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে আমি দেখি যে এটাকে আমরা 3 ভাবে অ্যাসেস করি পুরো বিষয়টাকে। যেরকম আইকিউ থাকে, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেনস, আমরা বলি এসকিউ, সেফটি কোয়েশ্চেনস। তোমার অ্যাকচুয়ালি ওয়েপন কিন্তু তোমার শুধু স্কিল নয়, তোমার ইন্টেলেক্ট। তুমি যেটা তুমি ঘটনাটাই বললে যে এরকম একটা সিচুয়েশনে সে একটা অচেনা একটা জায়গায় মানে তাকে দাঁড় করিয়ে আরো কিছু লোক তাকে ঘিরে ধরেছে, কিছু চাইছে। সেক্ষেত্রে তোমার কাছে একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল থেকে যে কোনটা আগে, তোমার মানে তোমার প্রাণ আগে নাকি তোমার সেই এক্সটার্নাল হেলমেট, তোমার টাকা, তোমার ওয়ালেট আগে, এই অ্যাসেসমেন্টটা তোমাকে দাঁড়িয়ে করতে হবে যে আমার এক্ষেত্রে বাঁচার জন্য আমি কি এখন কম্প্রোমাইজ করতে পারি। এই কম্প্রোমাইজেশনটা তোমাকে সেই সময় অ্যাসেসমেন্ট করতে হবে। এই যে তুমি যেটা বললে, এটা সাধারণ মানুষ সবাই বলবে যে ও কারাটে বা অন্য কোনো মার্শাল আর্টে সে এক্সপার্ট। বাট এক্সপার্ট ইট ডাজন্ট মিন যে ওইখানে তুমি এখানে মানামানি করবে। ওইখানে এক্সপার্ট ইজ মিনস তোমার ইন্টেলেক্ট কতটা শার্প, তুমি সেই সিচুয়েশনকে তখন কি করে ডিএসকেলেট করলে, তাড়াতাড়ি কথা বলে হাত জোর করে তুমি দিয়ে ওখান থেকে রেসে চলে এলে। এটাই সেলফ ডিফেন্স। সিচুয়েশনাল ডিফেন্স ডাজন্ট মিনস অনলি টু ফাইট, মানে ফাইট তো ইভেন আমাদের, তুমি যদি ট্রেনিং ফলো করো, আমরা যেই মেথড ফলো করি শেষে আসে আমাদের, মানে আমরা 3টে একে ফলো করি। ফার্স্ট কামস অ্যাওয়ারনেস, এই যে তুমি যেটা বললে এটা পড়ে যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেসে, তো অ্যাসেসমেন্ট করা যে সিচুয়েশনটা কি। নেক্সট আসে অ্যাভয়েডেন্স, আমরা সব সময় বলি যে অ্যাভয়েড করো, যতটা অ্যাভয়েড করা যায়, মানে ধর একটা জায়গায় ঝামেলা হচ্ছে, তুমি ওখানে গিয়ে আগ বাড়িয়ে দেখতে গেলে কি হচ্ছে, এটা হয়, তোমার দরকার নেই, মানে ওখানে তুমি তো ওখানকার কোনো পার্ট নো,
অ্যাভয়েড করো। নেক্সট আসে অ্যাকশন। অ্যাকশনটা সর্বশেষ, মানে তুমি এই সিনটাকে যদি সিন 2 করে দিই, তুমি যে ঘটনাটা বললে, এবার ওই লোকগুলো ওই মেয়েটির থেকে আর কোনো রকম এক্সটার্নাল ডিমান্ড করছে না। এইবার মেয়েটিকে ফিজিক্যালি ওরা অ্যাসল্ট করতে আসছে। এইবার কিন্তু ওর তুমি যে স্কিল টেস্ট বললে, দিস ইজ দ্য টাইম ওকে নিজের ফাইটিং স্কিল টেস্ট দিতে হবে। এখন এই কথাটা মানে আসে যে কতটা ও ওয়েল ইকুইপড ওই ৪-৫ জনকে সামলানোর জন্য। এই সময় ফিজিক্যালটা আসে। বাট তার আগে কিন্তু মেনি লেয়ার্স আছে। এই সেলফ ডিফেন্সের ট্রেনিং, যেটা আমরা বারবার বলতে চাইছি, যে ফিজিক্যালিটিটা শিখলেই শুধু সেলফ ডিফেন্স শেখা হচ্ছে নয়। এবং তুমি এই চিত্রটাকে বারবার, তুমি কেন, এটা সোসাইটির চিত্র, যে ওই মেয়েটি তাহলে এত কিছু শিখে কি লাভ হলো? লাভটা এখানেই হলো, ও নিজেকে ওখান থেকে গুটিয়ে নিয়ে আসতে পারলো। এবং এটাই কোনো হার্ম কোনো হার্ম ছাড়া। আমাদের অবজেক্টিভ, সেটা মার্শাল আর্ট হোক বা সেলফ ডিফেন্স হোক, কোনোদিন অবজেক্টিভ থাকে না কাউকে হার্ম করে আমি এলেই আমি খুব জয়ী হয়ে গেলাম বা এক্সেট্রা। এগুলোর ইগো ডেভেলপমেন্ট ছাড়া এগুলো আর কিচ্ছু না। একদমই। তুমি এটা যখন বলছো মানে আমার কাইন্ড অফ একটা মিথে যাচ্ছে যে তুমি ফাইটিং জানো মানেই যে তুমি সব জানো। সো আমি এই বিষয় নিয়ে সেলফ ডিফেন্স নিয়ে মিথ বিভিন্ন শোনা যায়। তুমি সবচেয়ে বেশি কোন মিথ শুনেছো? তারপরে যদি কিছু আমার মনে হয় আমি তোমাকে সেটাও বলবো, সেগুলো নিয়ে একটু বলে। বেসিক যে মিথগুলো থাকে, ধরো আমাদের এখানে কেউ যখন আমাদের কোর্সেস আছে বা আমাদের কারিকুলাম আছে, শিখতে আসার আগেই জিজ্ঞেস করে যে এখানে মার্শাল আর্টের মতো কিছু ওই আই ক্যাচি টেকনিক শেখানো হবে কিনা, সাঁই করে কিক করে গেলাম, এই করলাম সেই করলাম। অ্যাকচুয়ালি আমাদের এইটা এসছে সিনেমা দেখার ফলে। মানে আমরা তো ছোটবেলা থেকে ওই সিনেমাটোগ্রাফিগুলো দেখে বড় হয়েছি, যে হিরো মানেই একটা হিরোইজম। সে চাইলে সাউথের মুভির মতো আর কি, সে চাইলে একবারে 10টা গাড়িকে উল্টে দিতে পারবে। বাট রিয়েলিটিতে হয় না। তো এটা একটা এক্সপেকটেশন। আরও কিছু এক্সপেকটেশন থাকে যে এটা হওয়ার পর আমি একটা এমন কিছু অভাবনীয় একটা ইন্টারনাল একটা পাওয়ার পেয়ে যাবো, যে আমি 10টা লোককে এরকমভাবেই মানে ফ্ল্যাট করে দিতে পারবো, এরকম কিছু পাওয়ার আসবে কিনা। মানে এইগুলো হচ্ছে বলতে পারো ম্যাক্সিমাম আমাদের সেই সিনেমাগুলো হ্যাঁ, যেটা হ্যাঁ, হচ্ছে এক্স্যাক্টলি। এরকম বারবার দপ দপ করে লাফাতে লাফাতে ইয়ে যায়, সাউথ ইন্ডিয়ান ঠিক, মুভিজের মতো। ঠিক, ঠিক, ঠিক ঠিক, আছে, যে মারবো উড়তে উড়তে গিয়ে পড়বে। ঠিক, ঠিক। এই জিনিসগুলো আমাদের অনেক বেশি হ্যাঁ, মানে এই কোয়েশ্চেন গুলো আমাদেরকে ডেইলি হ্যান্ডেল করতে হয়। মানে ডেইলি, যে স্যার এইটা ফ্যান্সি বিষয়। ফ্যান্সি, মানে স্যার এটা শিখলে আমি মানে ধরো আমি একটা স্কিল শেখাচ্ছি, যে রাস্তায় তুমি এইভাবে নিজেকে বাঁচাতে পারো। স্যার এইটা দিয়ে কত লোককে ফ্ল্যাট করে দেবো মেরে। সো স্যার, এই কোয়েশ্চেন গুলো ডেইলি বেসিসেই আসে এবং আমরা ততবার ওদেরকে এডুকেট করি। তাই আমরা বারবার বলি যে আমাদের প্রথম লেয়ারটা হচ্ছে এডুকেশন। আমাদের ইন্ডিয়াতে আমরা যে সেলফ ডিফেন্স একটা কথা ইউজ করি, লিটারেসি, মানে লোক কতটা লিটারেট অন সেলফ ডিফেন্স, মানে এই লিটারেসিটাও আমাদেরকে এখন অ্যাওয়ারনেসের গ্রাউন্ডে প্রচার করতে হচ্ছে। অনেক আমি ইনস্টিটিউশনের মাথায় বসে থাকা লোকগুলোকেও দেখছি ডে টু ডে ভাবে, যে তারাও কম্প্রিহেন্ড করতে পারছে না এই ট্রেনিংটা অ্যাকচুয়ালি কী। তারাও আলটিমেটলি বুঝতে চাইছে যে এই ট্রেনিংটা মনে মনে কোনো মার্শাল আর্ট ট্রেনিং, যেখানে বেল দেওয়া হবে, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। তো এইটা একটা প্রবলেম। এইটাই সবচেয়ে বড় ফ্যাসিনেশন। মানে তুমি যেটা বলছো যে এখানে কি এই হবে, সেই হবে, আলটিমেট যখন দেখছি যে এগুলো তো এরকম, তখন অনেকের কাছে এটা বোরিংও মনে হতে পারে। এইভাবে ব্যাপারটা আর কি আমাদের চলছে। সেলফ ডিফেন্স তাহলে কি একটা বোরিং? বোরিং ডেফিনেটলি নয়। মানে বোরিং ইন দ্য সেন্স, এই এক্সপেকটেশনগুলো যারা নিয়ে আসছে, তাদের কাছে হয়তো কিছু লোকের কাছে এটা বোরিং লাগতেই পারে। কিন্তু যখন আমরা তাকে তার ক্রাইসিস পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি, যে এই ট্রেনিংটা না থাকলে তুমি কালকে ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও না কেন, এটা কিন্তু লাইফ স্কিল, তোমার কিন্তু জানতেই হবে এবং এটা তোমাকে একটা এক্সট্রা মাইলেজ দেবে। এবং আমরা তো পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গাতেও সেলফ ডিফেন্সকে এখন মানে পিচ করছি, যে সেলফ ডিফেন্স, যেমন সেলফ ডিফেন্স জানা মানে তুমি অ্যাহেড অফ দ্য গেম। কীরকম অ্যাহেড অফ দ্য গেম? তুমি ইন্টারভিউ বোর্ড কে ফেস করো, অথবা তুমি তোমার অফিসার ইন্টারনাল পলিটিক্সকে ফেস করো, তোমার মধ্যে যদি একটা ফাইটিং স্কিল অলরেডি থাকে না, তুমি সিচুয়েশনকে ঠিক অন্যভাবে দেখার একটা পার্সপেক্টিভ তৈরি হয়ে যায়, যে আমি তো জানি হাউ টু হ্যান্ডেল দিস। এই একটা ইগো ডেভেলপমেন্টের কথা বলছি না, বাট স্কিলফুল হওয়ার কথা বলছি। মানে একটা ছেলে, ধরো 10টা ছেলের একটা গ্রুপ আছে, সেখান থেকে 2টো ছেলে যদি কম্পিউটার, সাঁতার, ড্রাইভিং জানে, দেখবে সবাই ওদেরকে প্রিভিলেজ দেয়, তোরা সব কিছু জানিস। ওই 8টা ছেলে কিন্তু ওদের থেকে একটু পিছিয়ে আছে। তেমনি সেলফ ডিফেন্স একটা লাইফ স্কিল, যেটা শিখলে তুমি একটু অ্যাহেড অফ দ্য গেম হতেই পারো। আমি আমার প্রচুর ছাত্রছাত্রীদের মধ্যে ডে টু ডে ভাবে এরকম দেখি, যে তারা কিন্তু আমাদেরকে টেস্টিমোনিয়াল দিয়ে বলে, স্যার আমি আগে এটা ফিল করতাম, এখন এটা ফিল করি। এটা হয়। এটা থেকেই আমি আসি, যে তুমি এখনই বললে যে টেস্টিমোনিয়ালস, এরকম কোনো কাহিনী বা এরকম কোনো ঘটনা যেখানে সেলফ ডিফেন্স শেখার পরে লিটারালি সে হয়তো মারা যেত, বা সে হয়তো খুব একটা বাজে ওই কন্ডিশনে পড়তে পারতো, এবং সেই কন্ডিশন থেকে সে সেফলি ফেরত এসছে ডিউ টু লার্নিং দিস।
সেলফ ডিফেন্স, এইটা শেখার পরে তার এই জিনিসটা হয়েছে। এবং হ্যাঁ দেখো মানে এইরকম বলতে গেলে আমি একটা ঘটনা এখনই মনে পড়লো। আমার একজন ছাত্রী, ও যখন আমাদের কাছে জয়েন করে তখন ও ডোমেস্টিক ভায়োলেন্স এর মানে সার্ভাইভ করছিল অনেক বছর ধরেই। ওর ম্যারেজ লাইফটা ভালো ছিল না, বাট ওটা মানে ও মানে ট্রেনিং করার আগে ও যেভাবে সেটাকে ডিল করছিল, মানে ও আমাকে যতটা বলতে পেরেছে যে স্যার এই মানে প্রচণ্ডভাবে বাজেভাবে ওকে অ্যাবিউজ করা, অ্যাসল্ট করা এগুলো চলছিল। বাট বুঝতেই পারছো আমাদের সোসাইটিতে সবাই তো গিয়ে পুলিশকে বলতে পারি না আমরা। তো ওই একটা প্রেশার থাকে। তো ট্রেনিং করার পরে আমি বলেছিলাম যে তুমি আগে নিজেকে তৈরি করো। মানে একটা মানে ফিজিক্যালি, একটা মেন্টালি, একটা ফিনান্সিয়ালি। একটা ফিনান্সিয়াল ফ্রিডম খুব দরকার আমাদের সোসাইটিতে দাঁড়িয়ে, ছেলে হোক মেয়ে হোক। তো আমি ওকে এনকারেজ করেছি তুমি ৩ ভাবে নিজেকে ডেভেলপ করো। ও একটা নার্সিং কোর্স জয়েন করলো। মানে আস্তে, আস্তে কনসালটেশনের পরে এই করতে, করতে ৬ মাস পরে ওই মেয়েটি একদিন আমাকে ফোন করে বলল, "স্যার ফাইনালি আমি সেই ওই অ্যানিমালটার থেকে বেরিয়ে এসেছি।" এবং ওকে চোখে চোখ রেখে বলেছি, "এরপরে ফার্দার আর কিছু করলে কিন্তু আমি তোমাকে এর আগে জবাব দেবো, তারপর পুলিশ আসবে।" সো এই ঘটনাটা, এরকম আরো অনেক ঘটনা আমরা দেখেছি যে ডে টু ডে লাইফে তারা চেঞ্জ হচ্ছে। তাদের মধ্যে ওই যেটাকে বলে যে শিরদাঁড়া নেই, শিরদাঁড়াটা কিন্তু তৈরি হচ্ছে। তো এইটা আমার কাছে এই একটা ঘটনাই হয়তো ১০০টা ঘটনার সমান। এবং ওই মেয়েটি এখন আমাদের সাথে যুক্ত। ও এখন আমাদের ইন্সট্রাক্টর। ও অনেক লোককে এখন ইন্সপায়ার করছে। এরকম ডে আচ্ছা, টু ডে ও তোমাদের এখন ইনস্ট্রাক্টর, ওয়ান্ডারফুল। ও কাজ করছে আমাদের সাথে এখন। এটা থেকে আমার একটা যে সেভ মানে এই বিষয়টা থেকে আমার একটা এই মনে পড়লো। আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম যেখানে তোমার মানে মেয়েটাকে তার স্বামী প্রতিদিন অত্যাচার করছে, ঠিক আছে, ছ্যাঁকা দিচ্ছে, মারছে, কিছু হলেই ছুঁড়ে মারছে জিনিসপত্র, খাবার দাবার হেনা তেনা। বাট দেন মেয়েটা সহ্য করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, এবং লাস্ট এটা তো কোনো কিছু অ্যাডে ছিল মোস্ট আচ্ছা, আচ্ছা। প্রবাবলি। তো দেন তারপরে লাস্ট মানে একদম লাস্ট ক্লাইম্যাক্সে দেখাচ্ছে যে মেয়েটা মানে আয়নার সামনে বসে কমপ্লিট মানে চুল পুরো নেড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড দেন একটা খতরনাক নিজের একটা মানে আই এক্সপ্রেশন, বডি এক্সপ্রেশন একটা আলাদা রকমের নিয়ে আসছে। এবং মানে সেদিনকে যখন তার স্বামী যখন তার সামনে এসে আবার সেই মানে উচ্চস্বরে যখন কথা বলে বা ভয় দেখানোর চেষ্টা করে বা মারার চেষ্টা করে, তখন সে যেভাবে তাকায়, সেই তাকানোটা দেখেই ছেলেটা ভয় লিটারালি ওই জায়গা থেকে পালিয়ে যায়, যে হাজব্যান্ড ছিল, ঠিক আছে। এটা হয়তো একটু সিনেম্যাটিক ওয়েতে, হয়তো এক্স্যাক্ট এরকম কোনোদিনও হবে না, বাট তোমার কথা শুনে আমি একটু বুঝতে পারছি মেন পয়েন্টটা হচ্ছে যে তুমি নিজেকে তোমার কি বলবো, অ্যাটিটিউড ওয়াইজ যেন তোমার সেই জায়গাটা থাকে যেখানে তোমাকে আলটিমেটলি ইউ ক্যান ফাইট, তো ঠিক আছে, আমি এক্ষেত্রে বাড়িও মেনটেন। এক্স্যাক্টলি মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই পডকাস্টটা করছি, কালকে কালীপুজো। তো আমি মা কালীকে নিয়েই এটা আমার খুব পার্সোনাল জায়গা থেকেই বলছি যে আমরা যদি আমাদের গডদের দেখি, তারা কিন্তু সবাই ওয়েপনরি তাদের হাতে আছে এবং তারা ওয়েল ইকুইপড। মানে তুমি দেখো সবাই কিন্তু রেডি ফর দ্য ব্যাটেল। তারা কিন্তু কেউ এরকম এই শুধু অভয় বাণীতেই দিচ্ছে না যে তোমাকে আমি বাঁচাচ্ছি, তার সাথে তার হাতে কিন্তু একটা ওয়েপন আছে। তাহলে এটাকে যদি মেন্টাল ভাবে ভাবি যে আমাদের বিভিন্ন এক্সপ্রেশন আছে, ধরো কেউ ক্রিয়েটিভ এক্সপ্রেশন আছে, কেউ ডান্স করছে, গান করছে, কারোর মধ্যে হয়তো বাট এখানে কিন্তু কমব্যাটিভ এক্সপ্রেশন একটা এক্সপ্রেশন। মানে মানুষকে কিন্তু লড়াই জানাটা উচিত। লড়াই মানে ডাজেন্ট মিন, আমি বারবার বলছি না কোনো প্রথাগত শিক্ষা, বাট লড়াই মানে এই মাইন্ডসেটটা তৈরি করা। যে ওই সেই একটা গল্প ছিল না, সে একটা গ্রামে একটি সাপ ছিল, সে কাউকে মানে সে প্রথম অবস্থায় সে কাউকেই কিছু করতো না, সে প্রথম অবস্থায় সবাইকে সে ভয় দেখাতো। ভয় দেখাতো। তারপরে একজন এসে তাকে বললো যে তুই কাউকে আজকে থেকে কাউকে তুই কামড়াবি না, আমি তোকে কিছু একটা আশীর্বাদ দিয়ে গেলাম। একটা টাইম ও কাউকে কামড়াচ্ছে না দেখে আর কেউ ওকে ভয় পাচ্ছে না। কামড়াচ্ছে না এবং ফোর্সও করছে না। শেষে কি ওই সাধু এসে বললো তোকে আমি কামড়াতে না করেছিলাম, বাট ফোর্স করতে না করিনি। তো না মানে আমাদের কিন্তু এই যে নেচারটা, তুমি যে বলছো যে ওর মেয়েটির এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল, তার মানে এই যে সুইচিং করতে পারাটা, এটাও কিন্তু জানতে হবে। নাহলে কিন্তু তুমি টার্গেট হয়ে যাবে সব সব অ্যাঙ্গেল থেকেই। তো এই সময় আমার মনে হয় যারা আমরা স্পিরিচুয়ালি বা মানে যেটা যার ধর্ম হোক, মানে আমরা সেটাকে যদি এইভাবে দেখতে পারি, তাহলে কিন্তু এখান থেকেও আমাদের ইন্সপিরেশন পাই আমরা, যে আমরা শুধু ভক্তি নয়, মানে শুধু সত্যগুণ নয়, রজতমও কিন্তু দরকার। যে বিভিন্ন সময় বিভিন্ন এক্স্যাক্টলি, যে তোমার ওই এবং নেচার নাহলে দিত না আমাদের এই গুণগুলো। এগুলো কিন্তু কোনোটা এমন নয় যে এটাকে আমি ডিলিট করার জন্য দিয়েছে, না। অ্যাকচুয়ালি তোমাকে ওপরে বসতে হবে, ওই গুণের তোমাকে এক্সপার্ট হতে হবে। এইটা কিন্তু দরকার আমার মনে হয় যে ভীষণভাবে। এবং তুমি এই কথাটা যখন বললে কিছুক্ষণ আগে, তুমি মা কালীর যখন কথা বললে, ঠিক আছে, সত্যি কালকে আমাদের মায়ের পুজো, এবং আমাদের এখন এরকমই একটা ইয়ে চলছে, কিছুদিন আগে দুর্গা পুজো গেল, এখন কালকে আমাদের কালী পুজো।
যদিও জানি না এপিসোডটা যবে আসে তখন। ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই এক্স্যাক্টলি। কিন্তু পয়েন্টটা হচ্ছে এটা যে তুমি এখন বলো অস্ত্রের কথা, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সব দেবী বা দেবতার কাছে কিন্তু একটা করে অস্ত্র ডেফিনেটলি আছে, অস্ত্র বা শস্ত্র। তো সব সময় তো কি তোমার কাছে কিছু একটা অস্ত্র বা শস্ত্র থাকা দরকার? আর যদি সেরকম এক্সটার্নাল কিছু অস্ত্র শস্ত্র মানে যেটাকে প্রপারলি অস্ত্র বলেই আমরা জানি, যদি নাও থাকে, তাহলে তুমি কিভাবে লড়বে? তাহলেও কি তোমার কাছে কিছু আছে? দেখো মানে এই প্ল্যানেটে আমার মনে হয় আমরা কেন হিউম্যান বিং নিজেদের বলছি, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমাদের ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধি আছে। মানে আমাদের বুদ্ধিটা কিন্তু অন্য সমস্ত প্রাণীদের থেকে, সেটা তুমি এক্সপ্লয়েটিভ হতে পারে, মানে আমরা তো সত্যি কথা অন্য প্রাণীকে এক্সপ্লয়েটও করছি, আবার সেম টাইম আমাদের কিন্তু বুদ্ধিটা কিন্তু কোনোখানে মানে কনস্ট্রাকটিভও, মানে যেটাকে আমরা বলছি ইন্টেলেক্ট, ওইটা ধার কিন্তু ওই অস্ত্রের থেকে অনেক বেশি ধারালো। তুমি যে ঘটনাটা বললে যে একটা মানুষ অন্ধকার গলিতে যাচ্ছে, তাকে 5জন লোক ঘিরে ধরলো, সেক্ষেত্রে তার কাছে ওই অস্ত্র না থাকলেও হবে যদি তার বুদ্ধি থাকে। সে বুদ্ধি দিয়েও কিন্তু তার ফোনকে ইউজ করতে পারে। সে একটা একটা ফেক কিছু প্রিটেন্ড করতে পারে তাদের সামনে যে আমার পেছনে অনেক লোক আছে, তারাও আসছে। এইটা কিন্তু অস্ত্রকারী মানে শুধুমাত্র ওই অস্ত্রের কথা এখানে বলছে না, এবং মা কালীকেও তুমি যদি ভেতরে ঢোকো, শুধু কি তিনি বলছে না খড়গ মানে ওই ফিজিক্যাল খড়গ, খড়গ মানে তোমার তোমার মধ্যে যে যে ষড়রিপু আছে ওটাকেও তোমাকে কাটতে হবে। ওই কাটাও কিন্তু ওই কাটা, ওই খড়গ একই খড়গকে বলা হচ্ছে। তো আমি কাউকে এনকারেজ করছি না তুমি রাস্তায় চাকু নিয়ে বেরিয়ে পড়ো, আমি এটা বলতে পারি তুমি তোমার বুদ্ধিকে চাকুর মতো করো, যাতে তুমি প্রত্যেকটা সিচুয়েশনকে তুমি কাটতে পারো। এবং সেলফ ডিফেন্স ট্রেনিং আমরা ওটাই লোককে বেশি প্রেফার করি, যে তুমি এক্সটার্নাল, আমাদের অনেকেই বলে স্যার আমরা তাহলে একটা ওয়েপন নিয়ে কিছু নিয়ে ঘুরতে পারি সেফটির জন্য। আমরা ডেফিনেটলি আপনি পারেন, আইন যতটা আমাদেরকে দেয় সেই ওইটুকের মধ্যে যদি কিছু নেওয়া যায়, ডেফিনেটলি আমরাও কিছু আমাদেরও কিছু নিজের টুলস আছে যেগুলো আমরাও শেখাই। কিন্তু আমি যেটা সবচেয়ে বলি যে তুমি বুদ্ধিটাকে ডেভেলপ করে, মানে দেয়ার ইজ টু স্টেটস, বুদ্ধি আর, মানে বলে যে বুদ্ধ আর বুদ্ধু, লর্ড বুদ্ধা ছিল বুদ্ধ, আর সব মানুষ হচ্ছে আমরা হচ্ছে বুদ্ধু। যে যে এনলাইটেনমেন্ট হয়ে যায় সে বুদ্ধ হয়ে যায়, আর সবাই বুদ্ধ অবস্থায় আছে। তো এইটাই কিন্তু মেন ধার, এটাকে ধারালো করতেই হবে। মানে সাইবারের কথা তুমি বলছিলে, এখন তো পুরো ব্যাপারটাই সাইবার স্পেসে হচ্ছে, মানে ভার্চুয়াল স্পেসে হচ্ছে। ইভেন এখন এটা যেটা দেখবে সেটাও তো ভার্চুয়াল Exactly, তুমি স্পেসে। কত লোককে চাকু দিয়ে তুমি ভয় দেখাবে? তোমার থ্রেট তো তোমার ফোনে আছে, তোমার থ্রেট তো তোমার পিসিতে আছে, ভার্চুয়াল স্পেসে সবকিছু থ্রেট। তো সেই তোমাকে তো সেই ওয়ারও লড়তে হচ্ছে, সেটা তুমি সে চাকু নিয়ে তুমি কাকে ভয় দেখাচ্ছ? সো দিস ইজ দ্য থিং। ইভেন মানে যদি আমার এটা মনে হয়, যদি তোমার কাছে ধরো চাকু নাও থাকে, সেক্ষেত্রে তো তোমার কাছে হয়তো লাইক আমি বালাটা পরে রয়েছি, বালাটা আমার জন্য একটা অস্ত্র হতে পারে। আই ক্যান ইউজ ইন দিস ওয়ে। আমার কাছে যদি চাবি থাকে, সে চাবিটা আমার জন্য অস্ত্র হতে ঠিক পারে। ঠিক ঠিক আছে। আছে বিভিন্ন রকমের ইয়ে হতে পারে। কিন্তু সেগুলো তুমি মানে একটা জিনিস যেটা কনভারসেশনে বুঝতে পারছি, সেই লড়াইটা হচ্ছে সবচেয়ে লাস্টে আছে। হ্যাঁ, মানে এটাকে যদি একদম ফেস বাই ফেস বলি, আমরা বলি সেলফ ডিফেন্সের ফার্স্ট স্টেজ শুরু হয় যে হ্যান্ডেলিং, মানে 1:1 ব্যাটেল। আগে নিজেকে চেনো, নিজের মানে নিজের ভালনারেবিলিটি গুলোকে চেনো, আমার কি কি উইক পয়েন্টস আছে, দেন আমার কি কি স্ট্রং পয়েন্ট আছে, দেন অপোনেন্টকে আমরা চেনাই। আগেই অপোনেন্টকে তোমাকে তারপরে দিই না, আমাদের ট্রেনিং শুরু হয় আগে ইন্টারনাল ট্রেনিং থেকে। 1:1 হলো, তারপর দেয়ার ক্যান বি মাল্টিপল অ্যাটাকার, অনেক রকম অ্যাটাকার হতে পারে। তারপরে আসছে সেলফ ডিফেন্স ইউজিং ডে টু ডে টুলস, মোবাইল ফোন, জলের বোতল, যেটাকে বলছি এক্সটেনশন। জলের বোতল দিয়েও মারবে? হ্যাঁ, তুমি যদি ইফ ইউ নো দ্য উইক পয়েন্টস অফ হিউম্যান বডি, তুমি যদি জানো যে কোথায় অ্যাটাক করতে হবে, তুমি ইজিলি সবকিছুকে ইউজ করতে পারো অ্যাজ এ ওয়েপন হিসেবে। ওকে, ওকে। তুমি মানে এই জিনিসটা যে মানে বললে, তাতে আমার আরেকটা জিনিস মাথায় এলো, যখন তুমি এই সিচুয়েশনটা বলছিলে যে তুমি অন্ধকার গলিতে যাচ্ছ। আমি এটাও শুনেছি যে মানে এরকমও মিথ রয়েছে, শুনেছি যে যখন তুমি যাচ্ছ এরকমভাবে, ঠিক আছে, দেন তুমি যদি খুব বেশি কথা না বলো, ঠিক আছে, তাহলে তুমি অ্যাটাকারের চোখে আসবে না। এরকম কি কোনো মানে এটাও শুনেছি একটা মিসকনসেপশন রয়েছে, যে তুমি যদি বেশি কথা না বলো, তুমি যদি খুব বেশি অ্যাক্টিভিটিস না করো, তাহলে তুমি অ্যাটাকারের চোখে পড়বে না। দেখো এখানে দুরকম মানে ভায়োলেন্সের কথা আমরা বলি, একটা স্পন্টেনিয়াস ভায়োলেন্স, একটা প্রিমেডিটেটেড ভায়োলেন্স, মানে থেকে প্রিডিটারমাইন্ড স্টেজে। ধরো আমি এভাবে বলি, একজন পকেট মানে পিক পকেট করবে কাউকে, এবার সে তো অল অফ আ সাডেনও কারোর পকেট মেরে দিতে পারে। আবার এরকম হতে পারে সে টার্গেট করে নিল যে এই লোকটারই আমি আজকে পকেট কাট করে মোবাইল ফোনটা বের করে নেব। এবার তেমনি যারা তুমি যেটা বলছো অন্ধকারে অ্যাটাকার যারা থাকে, তারা কিছু বডি ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই একটা একটা তাদের কাছে একটা বার্তা যায়। বাট এরকম কোনো ব্যাপার নেই যে সাইলেন্টলি গেলেই কেউ আমাকে দেখবে না।
বাট আমরা বলি যে অ্যাওয়ারনেসটাকে তুমি হাইটেন্ড অবস্থায় যদি রাখো, প্রথম অবস্থায় যদি আমার কাছে অপশান থাকে যে এই অন্ধকার গলিটা আমি অ্যাভয়েড করতে পারতাম, আমার বাড়ি গিয়ে আজ কোনো কাজও নেই, তাহলে আমি একটু একটু ওয়েল লাইট এরিয়াতে যেতেই পারি। আমরা অ্যাকচুয়ালি শর্টকাটটা কেন নিই? কারণটা তো হচ্ছে টাইমটা কমানো টাইমটা কমানোর জন্য। এবার এমন যদি কোনো জায়গা থাকে আমাদের কাছে অপশন থাকে যে আমরা শর্টকাট না নিয়েও লং কাটেও আমি আমার বাড়ি পৌঁছে দিতে পারছি, তাহলে আমরা সবসময় সাজেস্ট করবো লং কাটটা নাও। সেলফ ডিফেন্স স্টার্ট উইথ দ্যাট অ্যাওয়ারনেস স্টেট। এইবার তুমি যদি শর্টকাট নিতেই হয়, তাহলে তুমি যখন অন্ধকার গলির দিকে ঢুকেই যাচ্ছ, আমি বলবো তোমার এবার এক্সটেনশনে কি আছে, তোমার হাতে ফোনটাকে হাতে হাতে নিয়ে রাখো, জলের বোতলটাকে হাতে নিয়ে রাখতে পারো। তুমি চাইলে কাউকে একটা ফেক কল করে কথা বলতে বলতে যেতে পারো যে আই হ্যাভ সামওয়ান, আমার কাছে কলে আছে। অথবা তুমি এটা বলতে পারো তোরা কোথায় রে, তাড়াতাড়ি আয়। তুমি ফেক মক কল করতে পারো যাতে ওদের মনে হয় যে তোমার পেছনে কেউ আছে। মাল্টিপল থিংস ক্যান বি ডান। তো এই জায়গাগুলো কিন্তু কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি, কিন্তু তুমি যেটা বলছো সাইলেন্টলি হাঁটা, আই ডোন্ট থিঙ্ক এরকম কোনো জায়গা আছে যে সাইলেন্টলি হাঁটলি তোমাকে কেউ দেখলো না। এটা একটু আচ্ছা, আমরা এরপর আমরা একটু এই রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে বা যেগুলো সব খুব বেশি সেন্সিটিভ ইস্যুস আমরা বলতে পারি, সেইগুলোতে যাই। যেটা নিয়ে অনেকবার জাস্ট টাচ করে বেরিয়ে এসেছি টপিকগুলোতে, সেটা হচ্ছে মেয়েদের সেফটি। ঠিক আছে, তো আমাকে এই জিনিসগুলো একটু বলো যে মানে মেয়েরা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারে। মানে তুমি যেটা বলছো সেটাতে তুমি বোধহয় ওভারঅল বলছো যে জেন্ডার, মানে সব জেন্ডারের জন্যই বলছো তুমি। মেয়েদের ক্ষেত্রে বিষয়টাকে একটু বলো, বিকজ আজকের দিনে মানে আমি একটা রিসেন্টলি শুনছিলাম, বলছিল যে লাইক অ্যাকর্ডিং টু গুগল, যে সবচেয়ে বেশি হ্যাপিয়েস্ট কান্ট্রি সেগুলো ওয়ার্ল্ডের মধ্যে যেগুলোতে মেয়েদের সেফটি, মানে মেয়েরা যেখানে সবচেয়ে বেশি সেফ এবং যেখানে জব বেশি অ্যাভেলেবেল রয়েছে, বা যারা ওখানে কার্যত যারা বেশি রয়েছে, রাইট? তো এই বিষয়টা নিয়ে একটু বলো যে মানে সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের সেফটিটাকে আমরা কিভাবে মেনটেন করা উচিত বা কি করা যেতে পারে। দেখো, আমি একটা জিনিস সবসময় বলতে চাই যে আলাদা করে ছেলেদের সেফটি বা মেয়েদের সেফটি এই কথাগুলো যতদিন আমরা বলতে থাকবো, ততদিন সমাজে একটা পোলারাইজেশন থেকে যাবে। মেয়েদের সেফটি মানে এখানে বোঝাবে তাহলে মেয়েদেরকে অ্যাটাক কারা করছে, তাহলে ছেলেরা করছে, তার মানে দেয়ার ইজ এ এনমিটি। রেদার এটা না বলে আমরা এটা বলতে পারি যে সেফটি নিড আছে সবার। যারা ভালনারেবল, সেটা আমি হই বা মেয়ে হোক বা যেই হোক না কেন, সেটা জেন্ডার পোলারাইজেশন শুধু ছেলে মেয়ে না, আরও জেন্ডার আমাদের কাছে আছে, তাদেরকেও সেফটি দরকার। তারাও যে আনসেফ, তারা বলতে আমাদের হোয়াট অ্যাবাউট আওয়ার সেফটি। আর মানে এইভাবে স্পেসিফিক জেন্ডার না করে যারা দুর্বল মনে করছে নিজেকে, যে ক্ষেত্রে দুর্বল মনে হচ্ছে সেখানেই যাতে এম্পাওয়ারমেন্ট করা যায়। ঠিক আছে, এবার তুমি স্পেসিফিক যদি বলো তাহলে তো ডেফিনেটলি আমাদের মেয়েদের সেফটির জন্য আমাদের অর্গানাইজেশন অনেক আমরা ইনিশিয়েটিভ নিই। ধরো যারা ওয়ার্ক প্লেস থেকে রাতে বাড়ি ফেরে তাদের কি কি সেফটি মেজারমেন্ট তারা নিতে পারে। আমি যেটা ভালনারেবিলিটির কথা বললাম, ধরো যেই রাস্তা দিয়ে মেয়েটি প্রত্যেকদিন বাড়ি ফেরে, তার যদি মনে হয় যে এই রাস্তাটা আমার একটু আনসেফ মনে হচ্ছে, সাথে সাথে বাড়ি থেকে কথা বলা, তার সেফটি একটা ব্যবস্থা করা। এটাকে না সিচুয়েশন থেকে সিচুয়েশন যদি আমরা ব্যাপারটা দেখি, তাহলে অনেক বেশি মানে সলিউশন ভিত্তিক হবে। ওভারঅল ওপর থেকে বললাম মেয়েদের সেফটির জন্য একটা সেফটি ট্রেনিং প্রোগ্রাম, এইভাবে ব্যাপারটা বলে কিন্তু ভেতরে ঢুকতে পারবো না আমরা। আর বারবার করে যেটা বলা হচ্ছে যে এই কাজগুলো শুধু ছেলেরাই করে, তাতে আমি অলসো একজন ছেলে, তুমিও তো একজন ছেলে, তা আমরা তো দাঁড়িয়ে তো সেফটির কথা বলছি। তার মানে এটা এই লড়াইটা তাহলে অনন্তকাল ধরে চলতে থাকবে যে মেয়েরা ভাববে ছেলেরাই শত্রু। এটা না বলে আমরা যদি বলি যে ছেলেরা শত্রু নয়, ওই অ্যানিমালিস্টিক নেচারটা শত্রু, যেটা ছেলেদের মধ্যেও থাকতে পারে মেয়েদের মধ্যেও থাকতে পারে। ওই অ্যানিমালিস্টিক নেচারটার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে হবে। আমি তোমাকে একটা খুব সহজ উদাহরণ দিই। তোমাকে যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আ স্ট্রেঞ্জার, তুমি কি বলবে? যাকে আমি চিনি না। আচ্ছা, তার মানে যে প্রথাগতভাবে বোঝানো হয়েছে আমাদের যে বাবা বাড়ির থেকে বাইরে যাচ্ছিস, পাশে যে ব্যক্তি বসে আছে তার হাত থেকে কিছু খাস না, তাকে ট্রেনে উঠলে কেউ দিলে কিছু খাস না, এটা প্রথাগতভাবে বলা। বাট তুমি যদি ক্রাইম রেট দেখো, অনেক মানে একটা বিরাট অংশ ক্রাইম কিন্তু সেই লোকগুলো করে যাকে তুমি চেনো। ডোমেস্টিক ভায়োলেন্স সে হাজবেন্ড করে, বা অন্যান্য ভায়োলেন্সে সে পাড়ার প্রতিবেশী কেউ করলো যাকে অনেক বছর ধরে সে চেনে। তাহলে তো স্ট্রেঞ্জার মানেই যে সে তোমার সাথে খারাপ বিহেভ করবে তা কিন্তু সবসময় নয়। বাট আমরা এবার ডেফিনিশন অফ স্ট্রেঞ্জারকে তোমাকে অন্যভাবে বোঝাচ্ছি। আমাদের কাছে ডেফিনেশন অফ স্ট্রেঞ্জার মানে হচ্ছে, ধরো আজকে তুমি অফিস স্পেসে একজনকে চেনো। হুম। ধরো তুমি বরুণ, আমি গৌরব, আমরা অফিস স্পেসে উই আর কলিগ। ঠিক আছে, কালকে গৌরব বরুণকে বললো বরুণ চলো আমরা কফি খেয়ে আসি। Okay. এবার বরুণ কি গৌরবকে কখনো ক্যাফেতে দেখেছে এর আগে? না। বরুণ কি জানে গৌরব ক্যাফেতে বসে কি বিহেভিয়ারাল প্যাটার্ন গৌরবের? জানে না।
তাহলে যেদিন গৌরব বরুণকে বললো যে বরুণ চলো কফি খেতে যাই, সেদিনই বরুণের একটু অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত। কিছু এক্সটার্নাল রোবোটিক হওয়ার দরকার নেই, জাস্ট একটু অ্যাওয়ারনেসটা হাইটেন করা উচিত যে আমি কিন্তু একটু ওর সাথে অন্য স্পেসে যাচ্ছি এখন। হয়ে গেল। এবার এই গৌরবে কিন্তু বরুণকে কফির পরে বললো চলো এবার তোমাকে আমি গাড়িতে মানে আমার গাড়ি করে তোমাকে বাড়ি ড্রাইভ দিয়ে করি, দিচ্ছে। গুড জেস্টার, যে বাড়িতে পৌঁছে দিচ্ছে, খুব ভালো। তাহলে ওই বরুণকে গৌরবকে কখনো ড্রাইভ করতে দেখেছে এর আগে? দেখেনি, অফিস স্পেসে দেখেছে। বাট বরুণ কিন্তু বারবার গৌরবকে জাজ করছে অফিস স্পেসের গৌরবকে, যে খুব ভালো ডিসেন্ট হয়ে কথা বলে, লোকের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু দেখেনি কখনো অ্যাজ আ ড্রাইভার গৌরবকে কিরকম হতেই পারে। এইবার তুমি কো কো প্যাসেঞ্জার বরুণ বসে আছে, এবার গৌরবের সাথে একটা ড্রাইভিং করছে, একটা সমস্যা তৈরি হলো। দেখা গেলো গৌরবের কোনো প্রিভিয়াস কোনো ট্রিগারিং আছে, গৌরব রাশ ড্রাইভিং করে। তাহলে বরুণ কিন্তু গৌরবের সাথে একটা বাজে এক্সপিরিয়েন্স এবং কিছু একটা বাজে কিছু হয়ে যেতে পারে। ওকে। তার মানে যখন গৌরব বরুণকে ডিফারেন্ট স্পেসে নিয়ে যাচ্ছে, বরুণের কিন্তু একটু অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত। বলছি না যে যাওয়া উচিত নয়, বাট একটু অ্যাওয়ারনেসটা বাড়ানো উচিত। এইভাবে যদি নিজেকে আমরা ট্রেন করি, তাহলে দেখবো ডেফিনেশন অফ স্ট্রেঞ্জার কিন্তু সেই ব্যক্তি যে তোমার সাথে যখনই ডিফারেন্ট স্পেসে যাবে, ওই ডেফিনেশনটাও চেঞ্জ হতে থাকবে। এতে দেখা যাচ্ছে, এবং আমি লাইফে প্রচুর স্ট্রেঞ্জারের থেকে অনেক হেল্প পেয়েছি, প্রচুর জায়গায়, যে কো প্যাসেঞ্জার খুব হেল্পফুল, কত কিছু আমাকে হেল্প করে দিল। আবার অনেক আমার জানা পেহচান লোকের থেকেও হেল্প পাইনি। হ্যাঁ, মানে এটা তো সত্যি কথা যে আমরা মানে আমার তো মনে হয় এটাও একটা মিসকনসেপশন বা একটা মিথ কি বাইরে ট্রেনে যাচ্ছ মানে কেউ দিলে কিছু খাবে না বা মানে কেন আমি বলছি কথাটা, বিকজ আমি ট্রেনে বা বাসে যখনই যাতায়াত করি না কেন, ঠিক আছে, আই বিকাম মানে ভেরি ফ্রেন্ডলি, মানে সবার সাথে ডেফিনেটলি তুমি যখন ট্রেনে যাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার্স রয়েছে যার সাথে তুমি ফিল করছো তার সাথেই ফ্রেন্ডলি হোক। অ্যান্ড আমি যখন একটু ফ্রেন্ডলি হই বা আমার কিছু মনে হয়, আমি যদি কিছু ওই টাইমে খাই আমি কিন্তু লিটারলি অফার করি। সেম যখন ওরা অফার করে আমি কিন্তু খাই, ঠিক আছে। তো অনেস্টলি আজ অব্দি ভগবানের দয়ায় এখন অব্দি কিছু হয়নি, ঠিক আছে। এবার আমার মনে হয় এর পিছনে এটা কারণ হতে পারে যে তুমি যখন কথা বলছো এবং সেখানেই তুমি কথা বলার মাধ্যমে তুমি যেটাকে তুমি জাজ করা বলো বা তুমি ইয়ে করো, সেটা কিন্তু অলরেডি করে নেওয়া হয়, ঠিক আছে। তো আমার মনে হয় দিস ইজ মিসকনসেপশন বা মিথ, ঠিক আছে। মানে আমি এদিকে আমার ইভেন এটাও একটা কত ঘটনা মনে পড়ে কি আমি এরকম হয়েছিল যে একজন স্ট্রেঞ্জার তার মানে লিটলি দুটো ছেলে ছিল, আমি তখন আমার বাড়ি দুর্গাপুর, আমি ব্যাক করছিলাম, ঠিক আছে, এবং আমরা যখন ব্যাক করছিলাম দুটো ছেলের সাথে আমার ওইখানেই পরিচয়, বর্ধমান থেকে পরিচয় হয়, ঠিক আছে। অ্যান্ড তাকে আমি মানে লিটারালি বেশি কিছু না 250-300 টাকা মানে দিয়ে এসেছিলাম। রিজন ওয়াজ কি ওদের কাছে তখন বললো টাকা পয়সা নেই বা কিছু খরচা হয়ে গেছে। আমার মনে হলো যে আউট অফ কার্টেসি মানে খাচ্ছিল না কিছু। আমি গল্প করতে চাচ্ছিলাম, বাট আমি যখন খাবার ইয়ে করছি তখন সে খাচ্ছে না বা অর্ডার করছে না বা নিচ্ছে না। তখন আমি মানে চলে যাওয়ার পর কি বলেনটা কোথায়? দেন ভালো করে ডিসকাশন না করে জানতে পারলাম যে তার আমি লিটারালি 250-300 টাকা দিয়ে চলে গেলাম। বললো 250-300 টাকা কি? কিছুই তো না। কিন্তু একজন স্ট্রেঞ্জারকে দেওয়াটা কতখানি ম্যাটার করেছে আমি বলি। ওটা আমি বলছি আজ থেকে 500 বছর প্রায় 8-9 বছর আগে পড়া। ওই ছেলেটা এখন কলেজ পাস করে গেছে, এখন জব করছে, এখন একটা ইতারে তার সাথে আমার এখন আমি কানেক্টেড, ঠিক আছে। সো এই মানে এই এই জিনিসটা দেখি আমি বলতে চাই, এদিকটা তুই কিছু বলবি বলছিলি সেটা একটু আমাদের জেনে হিসাবে বলছিলি। ও আচ্ছা। আমার সাউন্ড মেবি খারাপ আসতে পারে কারণ আমার কাছে মাইক নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে তুমি যে বললে এই স্ট্রেঞ্জার বা আমাদের স্পেস, মানে তুমি আর আমি, আমরা এই স্পেসে এখন আমরা একে অপরকে হয়তো চিনছি, কিন্তু এরপরে যদি অন্য একটা স্পেসে যাই আমরা আলাদা, বা ওই স্পেসটার মানুষটাকে আমি চিনি না বা তোমাকে আমি চিনি না। তো আমাদের সেম স্পেসে আমরা যাকে দেখে বড় হচ্ছি, মানে ছোটো থেকেই বাবা দাদা এদের সাথে তো আমরা বড় হচ্ছি, বা এদের সাথে আমাদের ওই যেটাকে বলে রক্তের টান। বাবা তো মানে সে তো বাবাকে কী করে আমি স্ট্রেঞ্জার বলবো? বাট আমাদের ঘটনা অনুযায়ী তো বাবাও অনেক কিছু করে, মানে বাবা দাদা বা এই যে তুমি বললে পাড়া তো অনেক দূর চলে গেল, মানে নিজের বাবা তো নিজের বাবা, তো তাকে আমি কি করে বুঝবো যে সে কখন স্ট্রেঞ্জার হয়ে যাচ্ছে? দেখো এখানে দুটো জায়গা আছে। একটা যেটা আমি বলছিলাম যে ডেফিনেশন অফ স্ট্রেঞ্জার, আমরা অন্যভাবে বোঝাই লোককে, যে আহ, যেখানে আমাদের একটা মোরালিটি শেখানো হয় যে এটাই ডেফিনেশন অফ স্ট্রেঞ্জার। আমি বলতে যে তার থেকে একটু রিথিং করার টাইম এসছে। অনেক সময় দেখা যাচ্ছে যে স্ট্রেঞ্জার এলিমেন্ট শুধু সেই অপরিচিত লোকটার মধ্যেই নেই, স্ট্রেঞ্জার এলিমেন্ট পরিচিত লোকের মধ্যেই আছে। প্রথমে যেটা বললাম যে ডিফারেন্ট জায়গায় মানুষ যেটা আননোন থাকে সে যদি সেখানে নিয়ে যায়, তাহলে আমার মধ্যে একটু হাইটেন্ডেড অ্যাওয়ারনেস হওয়া উচিত। সেকেন্ড জায়গায় তুমি যেটা বলছো, সেখানে নিজের বাড়ির লোক যেহেতু স্ট্রেঞ্জার নয়, এবং তার সাথে আমি সেই জায়গাগুলোর কথা বলছি, সব জায়গাতেই আমি গেছি বা জানি,
বাট সে যখন সেরকম একটা কিছু কাজ করছে, তাহলে আমি বলবো সে প্রথমেই তার যে ওই যে রেজিগনেশনটা, সে বাবা, ভাই, বোন বা যা যা ডেজিগনেশন আছে, ওই ডেজিগনেশনটার বাইরে তাকে একটা পশু হিসাবে আমি কাউন্ট করতে পারি। হি ইজ নাও একজন অ্যানিমাল। সে মানুষ আর নয়। অ্যানিমাল মানে বারবার বলছি আমি, অ্যানিমাল মানে আমি কোনো পশুকে বলছি। অ্যানিমাল মানে এই অ্যানিমালিস্টিক বিহেভিয়ার, যে আমার মধ্যে পাশবিক যে বিহেভিয়ারটা আছে, বৃত্তিটা যেটা আছে, সেটাকে আমার মনে করা উচিত সে আমার এখন আর বাবা নেই। বাবা ছিল হয়তো কোনো একটা সময়, বাট সে এখন আর বাবা নেই, তার মধ্যেই অ্যানিমালিস্টিক নেচারটা চলে এসছে। তো এই যে মানে আমি সরি মাঝখানে কাটলাম, কিন্তু এই যে আমাদের ধরো এখন একটা জ্ঞান হয়েছে, আমি এটা এখন আমার তুমি আমাকে বললে বা আমি নিজের রিথিঙ্ক দিয়ে আমি বুঝতে পারলাম, বাট আরো বাচ্চা বাচ্চা মানুষ মানে তারা তো নিজেদের সেই জ্ঞানটা হচ্ছে না, সে তো সেই বাবাকে বাবা হিসেবেই জানছে, এবং তার যে বাকি মেম্বার্স মানে মা বা হয়তো আরো কেউ, তারা তখন বলছে যে মানে অনেকেই বলছে যে নিজের বাবা, নিজের দাদা বা নিজের কাকা ছেড়ে দে, এটা ফ্যামিলির ব্যাপার, বাইরের লোককে বলিস না। বা ওই একটা কোড বলে যে ওপর দিকে থুতু ছুড়লে নিজের দিকে পড়ে, তো দরকার নেই বাইরের দিকে বলার। এই জিনিসগুলোকে মানে তোমরা কি করে মানে সেখানে আমার মনে হয় যে বেটার যত আমরা এটাকে লিটারেসিটা বাড়াতে পারবো বাচ্চাদের ক্ষেত্রেও, যেটা আমরা যে ট্রেনিংগুলো যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা বেশি দেন, যে এই উড টাচ, ব্যাক টাচ, এই যে জায়গাগুলো, এগুলোকে আরও ডেভেলপমেন্ট করতে হবে আমাদের। মানে লিটারেসি যেরকম পোলিওকে আমরা হারিয়ে দিয়েছি, শুধু মানুষকে জানিয়ে লিটারেট করিয়ে এই রোগটাকে বা এই জায়গাটাকেও আমরা হারাতে পারবো যত আমরা লিটারেসি লেভেলটা বাড়াতে পারবো। সেই বাচ্চাটাকে যদি স্কুলে সেই শিক্ষাটা দেওয়া হয়, কোন ক্লাস যে- থেকে এটা হওয়া উচিত বলে মনে হয়? আমার তো মানে এলিমেন্টারি লেভেল থেকে হওয়া উচিত। যখন ওর বডির সেন্সেশন এসছে, যখন ও ভাবতে শুরু করেছে এটা আমার বডি, সেদিন থেকেই ওকে এই জিনিসগুলো আস্তে আস্তে জানানো উচিত। এগুলোকে আসলে আমাদের একটা সোসাইটাল একটা স্ট্রাকচার আছে, এগুলোকে একটা সময় একটা অন্যভাবে দেখানো হতে বলেই কিন্তু এই জায়গাটা ডেভেলপ হয়েছে। যত ওরা ভোকাল হবে, সেটা স্কুলে হোক, সেটা ওর বন্ধুর পরিসরে হোক, এই এনভায়রনমেন্টটাকে আমাদের চর্চা করে বাড়াতে হবে, এটাকেই হাইটেন করতে হবে। এবং আমাদের অর্গানাইজেশন আমরাও রিলেন্টলেসলি ট্রাই করে যাচ্ছি যাতে এই এনভায়রনমেন্ট বা এই লিটারেসিটাকে আরো বেশি বাড়ানো যায়, যাতে এইরকম একটা জায়গায় একটা বাচ্চা, মানে আমি বুঝতে পারছি মানে এটা সেই বাচ্চাটা সারা জীবন ওই ট্রমাটা ওর থেকে যায়, এবং ওর হিউম্যান গ্রোথকে আমার মনে হয় সবচেয়ে বেশি হ্যাম্পার করে এই জায়গাটা, যে ওর বাড়ির থেকে, এবং ও মানে ভাবো তো ওর কতটা সাইকোলজিক্যালি ও ডিপ্রেসড ফিল করে ওই জায়গাটাতে, মানে বদ্ধ ফিল করে যে এই লোকগুলোর সাথে তো আমাকে বাঁচতে হচ্ছে, এই লোকগুলোই সেই লোকগুলো। তো সেখানে দাঁড়িয়ে যত আমরা ব্যাপারটাকে আবার যত আমরা ফোকাস হব, তত এই পরিবেশ তৈরি হবে। ওই চাইল্ডহুড ট্রমা যে কিভাবে মানুষকে ক্ষতি করছে, মানে সেটা আমরা হয়তো কাউন্ট করতে পারবো না যে কিভাবে ক্ষতি করছে। এবং কিন্তু আরেকটা আমার এই তোমার কোশ্চেনের থ্রু দিয়ে মাথায় এলো যে এই যে আমরা বলি মানে আমাদের যে টিনেজ মানে আমাদের যে এজ গ্রুপটা, আমরা এই লিটারেসির অভাবেই এখন আবার কি হচ্ছে, ধরো হয়তো গুড টাচ ব্যাড টাচ না, বা হয়তো ওই এতে দেখাই উচিত না, বাট আমাদের যে এই ভুলভাবে যাচ্ছে তার ফলে আমরা অনেক কিছুকে আবার খুব উল্টো দিকেও, মানে এর একটা উল্টো প্রভাবও আমাদের জেনারেশনটাই যেমন 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 একটু মানে মেবি ওই বন্ধুটা আমার সাথে ওরকম কিছু করেনি, আচ্ছা বা ওই দিক দিয়ে সে ভাবেইনি, সেটা হয়তো খুবই নর্মাল একটা জিনিস, বাট এই যে এত জটিল মানে আমাদের মধ্যে যত আমরা গ্রো করছি আমাদের মধ্যে জটিলতা বাড়ছে, মানে এই যে নতুন নতুন ওয়ার্ড আসছে আমরা এখন জানছি, সেই ওয়ার্ডগুলো যখন জানছি সেই ওয়ার্ড বা ওই টার্মে আমরা আরো বেশি মানে সেগুলোকে তখন ছকে ফেলে দিচ্ছে যে এটা মানে তো এটাই, এইটা মানে এটাই হয়েছে, আমার সাথে খারাপটাই হয়েছে। আমরা ভাবতে পারছি না যে এটা খুবই নর্মাল জিনিস, এবং আগে আমাদের মানে একটা বন্ধু আমাদের একটা বন্ধুই, আমাদের খারাপ কিছু করছে না, এটাও আবার উল্টো দিকে হচ্ছে। মানে দেখো এই প্রত্যেকটা, Sorry, হ্যাঁ আমি তো- বলো। আমি তোমাকে interrupt করছি। মানে এটা তুমি ইংলিশ বলবে, বাট এটাতে আমার একটা মিম মনে পড়ে গেল যে সিআইডি ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আমার এখন ঘরের লোকগুলোকে শত্রু মনে হওয়া শুরু হয়ে গেছে, হ্যাঁ, ঠিক বন্ধুদেরকে শত্রু মনে ঠিক। মানে দেখো এটার মানে এটা তো প্রত্যেকটা জিনিসেরই, মানে যখন নিউক্লিয়ার এনার্জি নিয়ে যখন প্রথম আবিষ্কার হয় নিউক্লিয়ার এনার্জি, তখন যে বানিয়েছিল সে কিন্তু এটা বলে বানায় যে আমি কাউকে গিয়ে নিউক্লিয়ার বোম্বিং করবো, Correct. বানিয়েছিল একটা অল্টারনেটিভ সোর্স অফ পাওয়ার হিসেবে, যে ওটা অনেক এনার্জি দেয়। তো প্রত্যেকটা জিনিসেরই একটা তো মানে নেগেটিভ সাইড থাকছেই, এবং সেখানে সবচেয়ে বেশি পার্ট প্লে করে তুমি যত পজিটিভ সাইডে হ্যামারিং করতে পারবে। যে মানে এমন আমাদের সোসাইটিতে দেখা যায় যে পোলিও অনেকটা সময় ছিল যারা হয়তো ভয়ে পোলিও টিকাই দেয় না, যে এটা খেলে যদি নতুন কিছু হয়ে যায়। সোসাইটি তখন স্ট্রাকচার ছিল তেমনি। আস্তে আস্তে তো আজকে পোলিও এমন একটা জায়গায় চলে এসছে, আমার মনে হয় না কোনো বাচ্চাই আর পোলিও টিকা পায় না, সবাই মানে ম্যান্ডেটরি মানে বিষয়। অ্যাক্রস ইন্ডিয়া পাচ্ছে।
এবং আমরা তো পোলিও ফ্রি হয়তো কান্ট্রি হয়ে গেছে, আমি হয়তো যদি রং হই। তো এইটাই তাই, মানে তুমি ভাবো যে আজকে 50 বছর আগে কোন টিনেজার তোমার মতো বয়সে এই ব্যাপারগুলো ভোকাল ছিল? তুমি যে প্ল্যাটফর্মটা আমরা যে পাচ্ছি, আমাদের 50 ছেড়ে দাও, 20 বছর আগেও কি এরকম প্ল্যাটফর্ম ছিল যারা আমরাই বোধহয় ছোট থেকে খুব একটা, মানে এখনকার বাচ্চা যারা যে বুট টাচ বাট ছোট থেকে জানে, মানে এই টার্মগুলোর সাথে তারা পরিচিত। আমরাই মনে হয় 5-এ 6-এ এগুলো জানি। তাহলে সেটাই, তাহলে হচ্ছে কাজ, মানে ডেভেলপমেন্ট তো আমরা ডেভেলপিং স্টেজে আছি, দ্যাটস ওয়াই আমরা বলছি উই আর ডেভেলপিং কান্ট্রি, মানে কিছু তো কাজ ডেফিনেটলি হচ্ছে, নাহলে এই অ্যাওয়ারনেসটাই আমরাই বা কথা বলছি কি করে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি যখনই বলছিলাম যে অ্যান ইনকমপ্লিট ডকুমেন্টারি অন রেপ যখন আমরা শ্যুট করছিলাম, তখন তো আমরা বিভিন্ন স্ট্রেঞ্জার বা মানে অচেনা ব্যক্তিগুলোর থেকেই আমরা মানে ভিউজ নিচ্ছিলাম। আমি সেইখানে প্রথম গুড টাচ এবং ব্যাড টাচের কথাটা শুনি, তো শুনলে অবাক লাগবে। আর সেটা আমি বলছি আজকে 4 বছর আগের কথা, মানে আমার তখন বয়স 26, 27, 28 এরকম কিছু একটা হবে। 4-5 বছর আগের কথা বলছি। ঠিক ঠিক। তো এটা সত্যিকারেরই বিষয় যে আজকের দিনে এই জিনিসগুলো আছে। কিন্তু তুমি যেমনি কথাটা বলছো যে আজকের দিনে মানে ইট ইজ নট অ্যাবাউট, মানে উই শুডন্ট বি জেন্ডার বায়াসড, ঠিক কথা, এগ্রি করছি। কিন্তু এটা কি সত্যি নয় যে আলটিমেটলি যখন আমি বলছি রেপ, হতে পারে যে কোনো একটা মেয়ে সামিল ছিল ঘটনাটার মধ্যে, যে আগে থেকেই প্রি টার্গেটেড বিষয়, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা এটাই দেখতে পাচ্ছি, আজকে যদি আমরা ডেটা উঠিয়ে দেখি তাহলে হয়তো 80 থেকে 90% যখন এই রেপের কথাটা আসবে তখন আমরা শুনি না যে ছেলেটা রেপ করা হয়েছে, কটা শুনি, কিন্তু মেয়েটা রেপ করা হয়েছে, এবং সেটা নিয়ে আজকাল দিনে এত চর্চা। তো মেয়েদেরকে তো অলরেডি ফেস করতে হচ্ছে, এবং সেটা একটা ছেলের দ্বারাই হচ্ছে। সেই ছেলেটা স্ট্রেঞ্জার হোক বা না হোক, ইট ইজ নট অ্যাবাউট বলে বলে তুমি কথাটা যে চেনা মানুষটাও অপরিচিত হয়ে যেতে পারে, মানে পরিচিত মানুষটাও হঠাৎ করে সময়ের ইয়েতে বা ইয়েতে অপরিচিত হয়ে যেতে পারে। তো আমি স্ট্রেঞ্জার বা নন স্ট্রেঞ্জারে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে মেয়েদেরকে তো অত্যাচারিত হতে হচ্ছে। তো এটা তো একটা মানে খুবই, মানে এটা আমি খুব তোমাকে এইভাবে বোঝাতে চাইবো, ধরো একটা বড় সমুদ্র আছে, হ্যাঁ, জাহাজ সমুদ্রতে মানে এক দেশ থেকে এক দেশে যাবে। এবার ওই সমুদ্রের নিচে অনেক প্রাণী আছে, এবার সব প্রাণী যে ভালনারেবল, সব প্রাণী তো ওই জাহাজকে আক্রমণ করবে না, কিছু প্রাণী জাহাজকে আক্রমণ করতে পারে। তো জাহাজ কি করবে, ফর সেফটি জাহাজ কিছু সেফটি মেজারমেন্ট ওদের নেওয়া থাকে, যে এরম কন্ডিশন হলে আমি তাহলে এই এই গানটা ইউজ করবো বা এই মিসাইলটাই বা হোয়াট এভার যা টার্ম, এটা ইউজ করে ওই তিমি মাছটাকে আমি চাইলে কিছুক্ষণ হার্ম করলে যাতে আমার জাহাজটা সেফ থাকে, যাতে আমি এই প্যাসেঞ্জারগুলোকে বা এই মালগুলোকে সেফলি ওই পাশে নিয়ে যেতে পারি। তো এটা কিন্তু ওকে শুধুমাত্র হার্ম করার জন্য এবং আমার রাস্তাটা ক্লিয়ার করার জন্য। আমি যদি এটাকে রিয়েলিটিতে এদিকে দেখি, যে তুমি যে বলছো যে ছেলেরাই করছে বা ছেলেরা করে বা জেন্ডার স্পেসিফিক কিছু জায়গা আসছে, আমি যদি এভাবে দেখি যে একটি মেয়ে বা একটি ছেলে, একটি মেয়ে যদি থাকলাম, মেয়েটিকে এই স্কিলটা আমি ছোটবেলা থেকে শেখালাম যে মা এই বা বাবা হোয়াট এভার, এই স্কিলটা তুই জেনে রাখ, যদি এরকম কোনো ভালনারেবিলিটিস তুই দেখিস তুই এইভাবে রেসপন্ড করবি। এতে কিন্তু আমি এত জাজমেন্টাল হলাম না, তাকে যেরকম জলে পড়ে গেলে সাঁতার শিখতে হয়, তেমনি এটাকেও আমি একটা শিক্ষার ব্যাপারেই যদি আমি প্রমোট করি, তাহলে ও হয়তো সেই সময়ে অন্যভাবে রেসপন্ড করতো। আমি বারবার বলছি, এটা আমি সবসময় বলি যে শুধু সেলফ ডিফেন্স শেখালেই কিন্তু এই জায়গাগুলো থেকে বেরোনো সম্ভব না। এই জায়গা থেকে বেরোতে হবে, একটা কালচারাল চেঞ্জেস দরকার। তুমি যতই একটা মানুষকে তুমি সেলফ ডিফেন্স শেখাও, দ্যাট ডাজেন্ট মিন যে ও এই পুরো এই মানে মানে এই অ্যাম্বিয়েন্স থেকে বাইরে বেরিয়ে গেল, ও এর মধ্যেই লুকিয়ে আছে। এবং এটার জন্য একটা যে চেঞ্জেসের দরকার, সেটা কিন্তু যে ওই ইনার যে ভেতরে যে ডেমনিক ক্যারেক্টারটা আছে, কে মারতে হবে, যে রেপিস্ট কে, তার ওপর কাজ করার দরকার আছে। মানে যার মধ্যে এই প্রবণতা আছে, তারও কিন্তু নিজের একটা সেলফ রেট্রোস্পেকশন দরকার আছে। এবং এর কিন্তু পেছনে কিন্তু কিছু সোশিও মানে সামাজিক কারণও আছে, যে একটা মানুষ কি করে ওই স্টেজে পৌঁছচ্ছে, তারও তো কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো কিন্তু আমাদের কারেকশন করতে হয়। মানে শুধু এই দিক থেকে আমি প্রোটেকশন বাড়িয়ে গেলাম, ওপাশ থেকে ওই ব্যাপারটা ওপেন আপ থাকলো, তাহলে কিন্তু জিনিসটা আমার মনে হয় না হবে। দু সাইডের একটা কিন্তু চেঞ্জেস দরকার আছে। ইভেন এই জন্যই আজকের দিনে জেল বলা হয় না, আজকের দিনে সংশোধনাগার বলা হয়, right. কারেকশনের ঠিক একটা জায়গা, ঠিক ঠিক বিকজ সে শুরু থেকেই কখনো হয়তো এরকম নয়। এক্স্যাক্টলি। এবং এই যে পাশবিক কথাটা বলছিলে, এবার আমার তোমার কথা থেকে মাথায় হলো যে এটা মেবি পাশবিক না বলে আমাদের আসরিক বলা উচিত। হ্যাঁ, হতেই পারে, ডেফিনেটলি, একদম 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 হতেই পারে। এবং আমি কিন্তু কোনোভাবেই ওই মানে যারা করছে তাদেরকে সমর্থন করছে, আমি বলছি তারা তাদের যে এই মাইন্ডসেটটা ডেভেলপ করছে, ওখানে আমাদের হিট করা হচ্ছে। কেন এটা ডেভেলপ করছে, যে এটা কোথা থেকে উঠে আসছে এই ডেভেলপমেন্টটা? ওই বডি আইডেন্টিফিকেশন, একটা মেয়েকে একটা ছেলে যতদিন শুধু বডি হিসেবে আইডেন্টিফাই করবে, যে দেখো একটা বডি হেঁটে আসছে, তাহলে কিন্তু ওর মধ্যে ওই বডিলি রেসপন্সগুলো বাড়তে থাকবে। যখন একটা মেয়েকে
ছোটবেলা থেকে এই বলে মানুষ করা হচ্ছে যে মা তুই জন্মেছিস, তোকে কদিন পরে বিয়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু আমরা পরিবারও কিন্তু ওকে ওই বডিলি আইডেন্টিফিকেশনই করছি বারবার করে, তুই জন্মেছিসই তো তোকে বিয়ে দিয়ে দেবো বলে। ওকে বলো যে না, শুধু মা তোকে বিয়ে দেওয়ার জন্য তুই জন্মাসনি, তোর অনেক কিছু করা যায়, তোর বুদ্ধিকে তুই শার্প কর, তুই অনেক বড় কিছু কর। এই মাইন্ডসেটটা তো আমাদের বাড়ি থেকেও ডেভেলপ করতে হবে। ওই মেয়েটাকে তো বারবার পুশ করছি যে তোকে কদিন পরে বিয়ে দিয়ে দেবো, তার মানে ওকে তো বারবার বলছি তোকে আমি বডিলি আইডেন্টিফিকেশনই তোর একটা রাস্তা। আমি বিয়েকে বলছি না বিয়ে করা উচিত না, সেটা বোঝাই, কিন্তু এই অ্যাওয়ারনেসটাও তো দরকার যে মেয়েটাকে ওরও মতো ওরও ইচ্ছে অনুযায়ী একটা প্রফেশন বা বিয়ে করা বা না করা ওকে মানে এইটাও বলা উচিত। তুমি মানে কিছুক্ষণ আগে আমাদের একটা কথা বলছিলে যে ভয়েস রেজ করতে পারে, ঠিক আছে, মানে সেই সব মানে তারা নিজের জায়গায় ঠিক থাকে বা তারা বেশি সুরক্ষিত থাকে, এই বিষয়টা যদি একটু বলো। হ্যাঁ, মানে এটা শুধু আমার ব্যক্তিগত মতামত, আমি কিন্তু কোনোভাবে কোনো কিছুকে প্রমোট করছি না বা বলছি না। আমার মনে হয় যে বরাবর স্কেপগোট মানে আমরা সেই প্রাণীগুলোকেই বেঁচেছি বা সেই জায়গাগুলোকেই আমরা মানে বলির জায়গায় নিয়ে এসেছি, যাদের কিন্তু কোনো রকম ভয়েস নেই। আই এম নট টকিং অ্যাবাউট অনলি বলি, বাট আই এম টকিং অ্যাবাউট যে আমি যাকে টার্গেট করছি, ঠিক তার ভয়েসটাকে বারবার, তার ভয়েস যেহেতু লো ভয়েস, মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য ফিজিক্যাল ভয়েস, আমি বলতে চাইছি যে তার মধ্যে যে জায়গাগুলো ডেভেলপড হচ্ছে না, যেহেতু দেখতে পাচ্ছি ডেভেলপ নয়, ওখানে গিয়ে আমি হামলা করছি। তো এইটার কিন্তু একটা জায়গায় বরাবরই যে স্কেপগোট কিন্তু সেই প্রাণীগুলোই হয়ে এসছে, যাদের কিন্তু কোনো ভয়েস ছিল না। মানে আমরা ছাগল বা মুরগি এই জনারে আমরা কিন্তু বাঘকে দেখছি না। এবার এটার বাইরে বাঘকে যেটা আমরা যে খাওয়া- বাঘ খাওয়া যায় না বা যায় না, সেটা আমি যাচ্ছি না কন্ট্রোভার্সি, কিন্তু বাঘকে কিন্তু ইজিলি টেম করা যায় না, ওই ধরতে পারবে না, ধরতে পারবে না। হাতি ধরতে পারবে না। এই একটা কিন্তু জায়গা, এটা আমি জাস্ট টেনে এক্সট্রাক্ট করলাম, এটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রেও তাই, যে একটু দুর্বল মনে করছি যাকে, তাকেই গিয়ে আমরা হামলা করছি। তাহলে আমাদের কি উচিত? আমরা তাকে হামলা করি। এই যে আমরা যে বলছি আমাদের কনস্টিটিউশন সবাইকে বলে যে এই দেশে সবাই সবার মতো করে বাড়তে পারে, এই যে ইকুয়ালিটি, আমরা কিন্তু সবাই সবার মতো, আমরা কিন্তু তুমি আমার রেপ্লিকেশন নও, তুমি তোমার মতো। ইউনিক আইডেন্টিফিকেশন। এই যে ইন্ডিভিজুয়ালিজম, ইউনিক আইডেন্টিটি, এটাকে বাড়ানোই কিন্তু রিয়েল সেলফ ডিফেন্স ট্রেনিং, যে তুমি তোমার মতো বড় হবে, আর তোমার বড় হওয়াতে যে পথের কাটা হবে, মানে ব্যোমকেশ বক্সীর পথের কাটা নয়, পথের কাটা, তাকে তোমাকে কিন্তু সরাতে হবে না বা তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। হ্যাঁ, এবং এটা থেকে তুমি মানে কিন্তু অফ ক্যামেরা আরেকটা কথা আমাদের ডিসকাশন হচ্ছিল যে ডিফেন্স, ঠিক আছে, সেলফ ডিফেন্স মানে সবসময় ডিফেন্ডিং হওয়া নয়, কিছুটা ওই অ্যাটাকিং এর বিষয়। এটা তুমি যদি একটু বলো। হ্যাঁ, মানে বরাবর যদি আমি ভাবি যে অলওয়েজ আই উইল স্টার্ট ফ্রম আর ডিফেন্স, হ্যাঁ, এটার একটা বার্তা কি, এটা একটা মানে আইনতভাবে বোঝায় যে না ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট টু ফাইট। এটা আমরাও শেখাই যে আমরা বলি এটাকে নন অ্যাগ্রেসিভ স্টান্স। তুমি যদি রাস্তায় যদি কাউকে যেরকম পাঞ্চ করে দাঁড়াও, দ্যাট মিনস যে তুমি তার সাথে প্রথমেই মারামারি করতে এসছো। বাট তুমি যদি নন অ্যাগ্রেসিভ ভাবে দাঁড়াও যে দাদা আমি মানে কিছু সমস্যা নেই, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল সিগন্যালিং যায় যে না, ও মারামারি করতে চাইছে না। বাট সময় যদি আমি এটাই আমার লাইফে স্টান্স হয়ে দাঁড়ায় যে আমি কোনো ঝামেলাতেই যাচ্ছি না, তাহলে কিন্তু ওটাও কিন্তু একটা সিগন্যাল দেয় যে এ কোনোদিন প্রতিবাদ বা লড়াইও করতে পারে না। আমি ওই মা কালীর কথাটা ওই কনটেক্সটেই বললাম যে মায়ের হাত যেরকম, এটা বলা আছে যে অভয় বাণী দিচ্ছে, যে মা তোমাকে প্রোটেকশন দিচ্ছে, মার হাতে কিন্তু একটা খড়গ আরেকটা আছে। হাতে খড়গ আছে। এইটা কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু শক্তি আর শিবের ব্যালেন্সটা কিন্তু দরকার। এটা একটু এক্সপ্লেইন করো। হ্যাঁ, শক্তি আর ইনানি শিবের মানে ব্যালেন্স বলতে দুটো যে এনার্জি, মানে দুটো যে জায়গায় যাচ্ছে, একটা ডিস্ট্রাকশন, একটা ক্রিয়েশন, এই দুটো তো অলওয়েজ চলছে ইউনিভার্সে, এটা তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তাই দুটো ফোর্সকেই আমাকে কাল্টিভেট করতে হবে, এবং ওই কাল্টিভেশনে রিয়েল সেলফ ডিফেন্স ট্রেনিং। ওকে, সো মানে আমাদের অ্যাটাকিং মোডটা ভুলে গেলে চলবে না না, আই রিয়েলি ওয়ান্ট টু নো দিস কি মানে আমার যদি মনে হয় না, বাট স্টিল ফ্রম ইয়োর পার্সপেক্টিভ, বিকজ তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি দেখে এসছো। তোমাকে আমি বলতে চাইবো যে জঙ্গলে ধরো দুটো প্রাণীকে আমি নিচ্ছি, একটা চিতাবাঘকে নিলাম, একটা হাতিকে নিলাম। এবার তুমি যদি দেখো, দুজনে কিন্তু কখনো সম্মুখ সমরে আসছে না, দুজনের ডোমেইন অফ হান্টিং আলাদা। মানে ও তৃণভোজী, শাকসবজি খাচ্ছে, ও মাংস খাচ্ছে। বাট দুজন যদি ডিবেটে বসে, তাহলে দুজনেই কিন্তু দুটো জায়গা বেরিয়ে আসে, ও মাস্কুলার আর ও প্রচন্ড ফাস্টেস্ট রানার, মানে ওর শরীরের যা চিতার যা মানে মাস স্ট্রাকচার, ও মানে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্টেস্ট রানার।
আবার হাতি সেম টাইম কিন্তু একটা ডেডলি একটা কিন্তু সবসময় একটা বডিলি পাওয়ার ক্যারি করে। এবার তুমি যদি চিতা হও, আমি যদি হাতি হই, তাহলে তোমার উচিত লাইফে এমন একটা ডোমেন অফ এক্সপার্টিস তৈরি করা, সেটা যদি ফিজিক্যালে যদি কথা হয় বারবার, তাহলে ফিজিক্যালি যেতে ধরো ইউ ক্যান বি আ গুড ম্যারাথন রানার। ব্যাপারটা বোঝো, তুমি তো একটা খুব ভালো ম্যারাথন রান করছো, তো ওই ছেলেটা যে তোমাকে এটা বলে তোমাকে এই মক করলে তোর চেহারা দেখ, তুমি যদি এইভাবে তোমার যে সার্টিফিকেশন তুমি যদি একটা পোস্ট করো যে আমি 10,000 কিলোমিটার ম্যারাথন রান করেছি, ওই ছেলেটি তোমাকে দেখার পার্সপেক্টিভ বদলে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষের যে ফিজিক্যালিটি আছে ওটাকে তুমি ডিসএবিলিটি না ভাবে, ওটাকে যদি পজিটিভ নোটে ভাবো যে এই ফিজিক্যালিটি নিয়ে একটা মানুষ বেস্ট কি পার, তুমি রিসার্চ করে দেখো, তুমি উসাইন বোল্ট হয়ে যেতে পারো, যেটা আবার একটা আমি পারবো না হয়তো। আমি 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 অ্যাকচুয়ালি প্রচন্ড ফ্লেক্সিবল, আমি দেখেছি জিনিসটা। তাহলে তুমি এবার ওটা কিন্তু মুখে বললেও কিন্তু বিশ্বাস করবে না, তোমাকে কাজে করে দেখাতে হবে। তাহলে তুমি এমন কিছু কাজ করো, সেটা ইউ টেক ইউর টাইম, লো চাপ, তাহলে যাতে তোমাকে তোমার এই বার্তাটা বারবার না যায়। এবং এটা কিন্তু তোমার সত্যি কথা একটা মানে আমি খুব রোগা ছিলাম একটা টাইমে। আচ্ছা, তো হ্যাঁ, মানে আমি বলতে চাই এটা কিন্তু ছেলেদেরকে ভীষণ ডিমোরালাইজ করে। শার্ট ট্রায়াল দিচ্ছি, ঠিকঠাক বডিতে ফিট হচ্ছে না, যদি আমার ছিল না, বাট সেই সময় গার্লফ্রেন্ড থাকলে সে কি ভাবছে, হোয়াট এভার, যে আমার বাড়িতে ওয়াইফ থাকলে সে কি ভাববে, এটা কিন্তু ছেলেদের একটা বিরাট ক্রাইসিস পয়েন্ট। আমি বলি যে তুমি তাহলে যদি জিম জয়েন করতে চাও জয়েন করো, বাট তোমার অবজেক্টিভ ওর প্রিডিফাইন না আমাকে ওর মতো মাস্কুলার হতে হবে। রেদার তুমি দেখো তুমি তোমার মতো কি করে স্ট্রং হতে পারো। ইউ ক্যান বি আ গ্রেট তাইকন্ডো প্লেয়ার, মানে তাইকন্ডোর যা দরকার, যা রিফ্লেক্স তোমার মধ্যে খুব ভালো আছে। নিজেকে এই যে মানে এটা কি সত্যি ফিল করে সত্যি, বললে? না আমি একদম মানে তোমার এই ফিগারে ইউ ক্যান বি আ গুড, আমি বলছি স্প্রিন্টার, তুমি ম্যারাথন রানার করতে পারো, ম্যারাথন রানিং করতে পারো, বা এনিথিং, বা তুমি ট্রেকিং করতে পারো, মানে তোমার এই অ্যানাটমি যেটা বেস্ট সুটেবল হয় তুমি সেটাতে যেতে পারো। বাট তোমাকে এই যে এক সোসাইটি যেটা, এটাও কিন্তু একটা বড় সেলফ ডিফেন্স, এটা নর্ম রেখে দিয়েছে যে বরুণকে জিমে গিয়ে মাসালি বানাতে হবে। এটা কেন? বরুণের ক্ষেত্রে আরো অনেক অপশন আছে, বরুণ সেভাবেও নিজেকে এম্পাওয়ার করে। কোনদিন তো হার্দিক পান্ডিয়াকে কেউ মক করে না যে ও কত রোগা। কারণ অলরেডি ক্রিকেটে দেখিনি, এক্স্যাক্টলি, ও রেজিলিয়েন্স ফিল্ডে দেখিয়ে দিয়েছে। কিন্তু মেবি যতদিন সে ফিল্ডে দেখায়নি বা ওই বড় হয়, লড়াই, ততদিন ওই হয়তো লড়াইটা লড়াই সবার, তুমি লড়াই বলছো, আমারও সেরকম লড়াই আছে হয়তো, বলো তাই না? But আমি বলছি আমার কথা নয়, মানে ধরো আমার লড়াই হয়তো আমার ফিল্ডে, আমি হয়তো সত্যি কথা আমার হয়তো ধরো 6 ফিট হাইট নয়, এবার আমাকে কেউ মক করলে তুই কি বলবি, তুই তো আমার সমকক্ষ, কিন্তু মারামারি করতে হবে না আমার সাথে, হোয়াট এভার। তার মানে প্রত্যেকটা মানুষের একটা ভালনারেবিলিটি আছে, এবং এটাকে ভালনারেবিলিটি না দেখে আমি যে পজিটিভ নোটে দেখি যে আমার এই হাইটটা তো আমি বাড়াতে পারবো না, তা আমি কি করতে পারি, যেই যে জায়গাগুলো আমার করা যায় আমি সেই জায়গাগুলো করি। মানে এখান থেকে একটা প্রশ্নের উত্তর আসছে যে জিম জয়েন করা উচিত নাকি মার্শাল আর্টে যাওয়া উচিত? উত্তর একটাই, তুমি নিজেকে দেখো, তোমার মধ্যে তোমার নিজেকে দেখে 10 বছর পরে যেরকম মনে হবে, আমার নিজেকে দেখি যে আমাকে ব্রুস লির মতো মনে হতে পারে, অথবা আমার নিজেকে দেখে ধরো আর্নল্ড সোয়ার্জনেগারের মতো মনে হতে পারে, হোয়াট এভার, যেভাবে নিজেকে মনে করো আয়নাটা সেটাই জয়েন করো। ফাইন। এবার একটু আমরা ডাইভার্সিফাই করি বিষয়টাকে, মানে যদিও সেলফ ডিফেন্সের মধ্যেই থাকবো আমি, ঠিক আছে, এবং ফিজিক্যালি এর কথাই বলছি, এর পিছনে যে লগুলো রয়েছে সেগুলো যদি একটু হালকা পাতলা বলো, বিকজ অনেক সময় এটা হতে পারে কি সেলফ ডিফেন্সের নামে মেরে দিয়ে চলে দাও। হ্যাঁ, বিকজ আমি জানি শুনেছি সেলফ ডিফেন্স করতে হবে, এমন আমার হাত পা চাড়া আর মেরে দিয়ে চলে দাও, তো সে তো আজীবন কারাদণ্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা একটু বলো। দেখো, সেলফ ডিফেন্সের ল মানে আমাদের তো আমাদের ইন্ডিয়ান যে আগে আইপিসি সিআরপিসি, এখন ন্যায় সংহিতা নতুন যেটা এসছে, বিএনএস যেটা, হ্যাঁ, তো সেখানে মানে মেন যেটা মানে মেন যেটা চ্যাপ্টার যেখানে বলা আছে যে ধরো কেউ যদি আমাকে ধরো খালি হাতে তুমি আমাকে অ্যাটাক করলে, সেক্ষেত্রে আমি তোমাকে কাউন্টারে একটা ধরো চাকু দিয়ে মেরে দিলাম, সেক্ষেত্রে কিন্তু তাহলে দাঁড়ালো যে তোমার যে ইন্টেন্সিটি, সেখান থেকে আমি বেশি তোমাকে ইন্টেন্সিফাই করেছি। এই প্যারামিটারটা সবসময় এমন হওয়া উচিত যে খালি হাতে লড়াই তুমি চেষ্টা করতে হবে যে তুমি যাতে কাউন্টারটাকে হার্ম না করো। তাই আমি শুরুতে বলেছিলাম যে আমাদের কিন্তু প্রথমে অ্যাওয়ারনেস, তারপরে অ্যাভয়েডেন্স, তারপরে অ্যাকশন, সব সময় চেষ্টা করতে যাতে ফিজিক্যালি সেই লোকটাকে আমি হার্ম না করি। বাট ইফ ইটস আ লাইভ থ্রেট, সেটা লাইভ থ্রেটনিং কিছু হয়, তখন কিন্তু ফর মাই ওন সেলফ ডিফেন্স আমি কিন্তু তাকে কাউন্টার অ্যাটাক করতে পারি, যদি আমি বুঝি যে আমার লাইভ একটা স্টেক, মানে লাইভ যদি আমার একটা সার্ভাইভ আর সারেন্ডার যদি হয়ে যায়, ডেড অর অ্যালাইভ, রাদার সে যে ডেড অর অ্যালাইভ যদি অপশন এরকম জায়গায় থাকে, দেন তোমার কিন্তু ফুল রাইট আছে নিজেকে ডিফেন্ড করা।
বাট আমরা সবসময় বলি যে নন ভায়োলেন্স ওয়েতে কি করে ব্যাপারটাকে রিজলিউশন, দেখো তোমার অবজেক্টিভ না সেটাকে অনেক বেশি জায়গায় টানা। রাস্তায় একটা ধরো স্পন্টেনিয়াস ভায়োলেন্স হয়েছে, আমি গাড়ি চালাচ্ছি, আরেকটি গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দিল, ভেরি ভেরি কমন ভেরি কমন ইন নেচার। এবং স্ট্যাটিস্টিক্স বলছে আমরা কাজও করছি এর উপর যে হাউ টু ট্যাকেল দিস, এটা কিন্তু আরো বাড়ছে, আরো বাড়বে দিন দিন রেদার। তো সেখানে দাঁড়িয়ে তোমার অবজেক্টিভ হচ্ছে রেজলিউট করা, ব্যাপারটাকে রেজলিউশনে নিয়ে আসা, যে যাতে এই প্রবলেম এরিয়াটা কি ছিল, কার দোষ ছিল, এটাকে যাতে একটা সমস্যাকে সমাধান করা যায়। বাট আমরা কি সমাধান করি? আমরা প্রথমে একটু ভার্বালি করে দেন এটা ফিজিক্যালি চলে যায়, সেটা যেই পক্ষেই হোক না কেন। তো এইটা যে লোককে অ্যাওয়্যার করা যে আমি চাইলে, তো আমরা তো চাইছি না যে ওই লোকটাকে মেরে আমি এখন জেলে যাব, এটা তো কারো অবজেক্টিভ নয়। অবজেক্টিভ হচ্ছে সেই জায়গাটাকে রাইট জাস্টিফিকেশন করা। তো সেটাকে কি করে করা যায়, সেটা আমরা ল সবসময় এটাকে ল প্রমোট করে যে তোমার যাতে কতটা জিনিসটা জাস্টিফাইবল জায়গায় থাকে। যদি তোমার মনে হয় যে এটা আমার আউট অফ হ্যান্ড, ডেফিনেটলি তুমি ল অ্যান্ড অর্ডারের মানে পুলিশ স্টেশন বা পুলিশের বা লিগাল হেল্প তুমি চাও, বাট তোমার হাতে রেখে সেটাকে দায়িত্ব নিয়ে আমি কিন্তু ওই টাইমে তুমি তোমার পুলিশ তখন না, একটা সিচুয়েশন হচ্ছে, আমি বারবার বলছি যে যতটা মানে ইন্টেন্সিটি যদি ওদিক থেকেই পুরোটা আসতে থাকে, তাহলে আই হ্যাভ ফুল রাইটস টু ডিফেন্ড মাইসেলফ। ওকে ইন্টেন্সিটি যদি এরকম হয় যে তুমি বুঝতে পারবে এটা এটা একটা একটা ধরো একটা টোটোওয়ালা দাদা বা তুমি রিক্সাওয়ালা দাদা যে তোমাকে নিয়েছে, তার সাথে তোমার একটা ভার্বাল কারণ, তুমি কি চাইবে তাকে গিয়ে মেরে ফেলতে? ডেফিনেটলি না। তুমি চাইবে যে তাকে যদি কিছু হার্ম না করো তাকে এই ব্যাপারটা বোঝাতে পারি। ল সেটাই বারবার করে বলছি যে আমি স্পেসিফিক আর্টিকেলে যাচ্ছি না, আমি যেটাই মানে ভার্বালি বোঝানো বলছি যে যে এইভাবে করা যায় যে যতটা ব্যাপারটা প্রথমে ভার্বালি অ্যাভয়েডেন্স, লাস্টে ফিজিক্যালি কিছু যদি সলিউশন করানো যায়। মানে ইউ নিড টু নো ওয়েন টু সে সরি এন্ড তখন Definitely চোখ বলতে দেখাতে হবে। লাগবে। ওই যে যেটা আমি সেলফ মার্শাল আর্টে বললাম যে আমি যখন মার্শাল আর্ট শিখেছি, আমাদের কিন্তু এভাবে কেউ আমাকে গাইড করেনি যে তুমি এইভাবে এই সিচুয়েশনে গেলে এই পাঞ্চটাকে এভাবে করতে পারো। যেটা সেলফ ডিফেন্সে আমরা চেষ্টা করি লোককে কমপ্লিকেটেড না করে ইজি করে দিতে, যে তুমি এইভাবেই ব্যাপারটাকে একটা থাপ্পড়ই মারো, বা সেটা 4-5 অ্যাঙ্গেলে 4-5 ভাবে মারতে পারো, 4-5টা সিচুয়েশনে একটা থাপ্পড়ই মারা যায়। তো এইভাবে ব্যাপারটাকে ভাবা যায়। ওকে, আমি একটু মার্শাল আর্টের বিষয়টাতে ঢুকি, বিকজ তুমি ক্যারাটে শিখেছো বললে। বাট দেন আমি দেখছিলাম যে এই মার্শাল আর্টের বিষয়টা ইন্ডিয়াতে মানে এটা এটা কতটাখানি প্রুভেন আমি জানি না, কিন্তু এটা মানে ইয়ে রয়েছে কি মার্শাল আর্টের বিষয়টা ইন্ডিয়া থেকে গেছে আগে, মানে এখন মার্শাল আর্ট নামটা হয়তো পরে দেওয়া হয়েছে, বাট দেন এই কি যেন কালারি পার্ট 2 বা তোমার লাঠি খেলা যেমনি বাংলার মার্শাল আর্টের মধ্যে পড়ে, ঠিক আছে, আরো বিভিন্ন রকমের রয়েছে, ঠিক আছে, এগুলো অনেক আগে থেকে চলে আসছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু যদি বলো, হিস্ট্রি মানে অরিজিন অফ মার্শাল আর্ট। হ্যাঁ, মানে আমাদের অর্গানাইজেশনের আমাদের একটা ভার্টিক্যাল আছে, আমরা রিসেন্টলি শুরু করেছি, দ্যাট ইজ আ সেলফ ডিফেন্স প্রোডাকশন বলে। আমরা মার্শাল আর্টের যে রুট এবং যারা রুট নিয়ে এখনো আছেন তাদেরকে আমরা এক্সপ্লোর করছি, এবং আমার এটা পার্সোনালি খুব ফ্যাসিনেশনের জায়গা যে এই মার্শাল আর্টের রুটগুলোকে একটু আমার পড়াশোনা করা। তো তুমি যেটা বলছিলে যে কালারি পায়ার 2, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ার একটা মার্শাল আর্ট ফর্ম। এবং আই উড লাভ টু মানে শেয়ার উইথ ইউ কি আমাদের ইন্ডিয়ার একটা টাইমে প্রত্যেকটা প্রভিন্সে, মানে প্রভিন্স মানে আমি যে স্পেসিফিক প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু মার্শাল ফর্ম ছিল। আলাদা আমি এটাকে দেখি মার্শাল ফর্ম মানে কিন্তু স্পেসিফিক কোনো সিস্টেম না, তুমি যেভাবে ব্যাপারটাকে মারছো, যেভাবে ব্যাপারটাকে করছো, সেটাই তোমার মার্শাল আর্ট। সেটা একসময় কোডিফাইড সিস্টেম হলে নাম একটা তালিকাভুক্ত, যেরকম কারাটে ইটস আ কোডিফাইড সিস্টেম, মানে সব কিছু কারাটে সিলেবাস অ্যাভেলেবেল নাও ওয়াট ইজ। বাট অনেক এনশিয়েন্ট মার্শাল আর্ট ছিল, তাদের কেউ কোডিফাইড কিছু করেনি, বইও লিখে জানি যে আমরা এখনো পাচ্ছি। বাট মোরালি যেটা তুমি বলছো সাউথ ইন্ডিয়া কালারি পায়ার 2, একজন বৌদ্ধিস্ট স্কলারকে এখানে ডিনোট করে, দ্যাট ইজ বোধিধর্মা। বোধিধর্মা একটা টাইমে মানে বুদ্ধিজমকে স্প্রেড করার জন্য তিনি কিন্তু ইন্ডিয়া থেকে জাপানে গেছিলেন, বা উনি জাননি জাপানে, চাইনা গেছিলেন। তো চাইনার ওনার যে পুরো রুটটা ছিল, উনি পেছন দিক দিয়ে গেছিলেন, ওই দিক দিয়ে যায়নি, এই দিক দিয়ে গেছিলেন, মানে এই সাউথ চাইনা সি হয়ে এই পেছন দিক থেকে গেছিলেন। এবার ইনি গিয়ে মনে করা হয় যে চাইনাতে তখন যখন আমরা যেটাকে শাওলিন টেম্পল বলছি, ওই শাওলিন টেম্পলে উনি একটা নতুন কিছু সংযোজন করেন, মানে সেটা মেন্টাল ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং, যেটা করে শাওলিন টেম্পলের যে কারিকুলামকে আরো বেশি এনহ্যান্স করেন। বলা হয়, স্কলাররা বিশ্বাস করে যে ওটা অ্যাকচুয়ালি কালারি পায়ার 2 ছিল, যেহেতু উনি সাউথ ইন্ডিয়ার কিং ছিলেন, ওটাই চীনে গিয়ে আরো ওদের নেটিভ মার্শাল আর্টের সাথে মিশে সেটা আরো শাওলিন কাংফু আরো বেশি ইভলভ হয়। এবং এটা একটা ট্র্যাক পাই আমরা, ওই যে আমাদের যে সংস্কৃত ওয়ার্ড ধ্যান,
এটা ভগবান বুদ্ধ কখনো সংস্কৃত ইউজ করেন, উনি পালি ভাষা ইউজ করতো। ওটা হয়ে যায় জন, যে চলে আসে, মানে ধ্যান হয়ে যায় জন। ওই জনটা যখন চাইনা যায় তখন ওটা হয়ে যায় চ্যান, CHAN। ওই চ্যানটা যখন জাপান যায় ইট বিকাম জেন। তো জেন বুদ্ধিজম, আজকেও যেটা জেন বলছি আমরা কথাটা, তো জেন কিন্তু অ্যাকচুয়ালি রুট ওয়ার্ড ধ্যান। ওকে, এইভাবে কিন্তু মার্শাল আর্টে ফিজিক্যাল ট্রেনিং এর সাথে সাথে একটা মেন্টাল ট্রেনিংও ডেভেলপ করে। তো এইটার একটা বড় অবদান কিন্তু ইন্ডিয়ান ফিলসফি বা ইন্ডিয়ান রিলিজিয়ান, যেটা চাইনা থেকে ইভলভ হয়। এবং চাইনা থেকে তারপর একটা মজার ইন্টারেস্টিং জিনিস, চাইনা থেকে কিছু ট্রেডার তারা সেই সময় ব্যবসা করতে যেত ওকিনাওয়াতে। ওকিনাওয়া হচ্ছে সেই সময় একটা আইল্যান্ড ছিল, এখনো আইল্যান্ড আর কি। ওই গিয়ে ওরা ওখানকার নেটিভ ওকিনাওয়ানদের সাথে মিশে একটা মার্শাল ফর্ম তৈরি করে। এবং ওই মার্শাল ফর্মটার অ্যাকচুয়ালি ইনোভেশন কিন্তু হোয়াইট ক্রেন, মানে ক্রেন একটা পাখি, সারস পাখি ক্রেন। ওই ক্রেন পাখিটা থেকে মানে মনে করা একটা ফর্ম যেটা ইভলভ হয়েছে নেচার থেকে, ওকিনাওয়ানরা পায়, সেখান থেকে ইভলভ করে দ্যাট ইজ কারাটে, যেটাকে আমরা এখন কারাটে বলছি। দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মানে হচ্ছে এমটি। আচ্ছা, তো খালি সরি, মানে হচ্ছে হ্যান্ড, হ্যান্ড। কারা মানে হচ্ছে এমটি, দ্যাট ইজ এমটি হ্যান্ড। কারাটে ওটাই আজকের দিনে স্প্রেড আউট করে। এখন তো কারাটে ওয়ান অফ দ্য মানে কি বলবো পপুলার মার্শাল আর্টস অ্যাক্রস দ্য গ্লোব। এইভাবে ব্যাপারটা ইন্ডিয়া থেকে জিনিসটা আস্তে 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 তুমি এভাবে ভাবতে পারো। ওকে, এটা থেকে আমার একটা জিনিস মাথায় আসছে যে আমি জাস্ট বললাম কি আমাদের অলরেডি বাংলাতে যেমনি লাঠি খেলা ছিল, এই বিষয়টা একটু বলো। হ্যাঁ, বাংলাতে লাঠি খেলা মানে এই বিষয়ে দেখো, আমি যতটা নলেজ গ্যাদার করেছি সেখানেই বলছি, আই এম নট আ প্র্যাকটিশনার অফ লাঠি। বাংলা লাঠি খেলা একটা সময় খুব পপুলার ছিল। তো ব্রিটিশ গভর্নমেন্ট এদেশে আসার পরে যখন এই কলকাতা পুলিশ, মানে আমাদের কলকাতা পুলিশ অ্যাকচুয়ালি তো ভিক্টোরিয়ান আমলে তৈরি করা, তো তখন কিন্তু ওরা খুব বেশি ইন্সপায়ার্ড হয়েছিল বাংলা লাঠি খেলা দেখে। ওকে, বাংলার 12 ভূঁইয়া যে রাজারা ছিল, সেখানে লেঠেল বাহিনী ছিল সেই সময়। ওকে, তো ওরা মব কন্ট্রোল করতে ওই লাঠিটাকে ইউজ করতো। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওরা ওই 6 ফুটের মতো একটা লাঠি ইউজ করতো, যেটা আমাদের লাঠি খেলা থেকে পাওয়া যায়। তুমি ভেবে দেখো, একটা 6 ফুটের লাঠি তুমি যদি সুইং করো, তাহলে কিন্তু লোক কিন্তু অটোমেটিক্যালি মব সরে যাবে ওখান থেকে। তো এই যে প্র্যাকটিসটা কিন্তু লাঠি খেলা থেকে এসেছে, যে মব কন্ট্রোল করা। এই লাঠি খেলা কিন্তু সেই সময় ইংল্যান্ডে যায়। ইংল্যান্ডে গিয়ে অনেক মার্শাল আর্টে ইভলভ হয়। দ্যাট ইজ যেরকম একটা খুব ফেমাস মার্শাল আছে বার্চিৎসু। কেউ যদি শার্লক হোমসের নাম শুনে থাকো, শার্লক হোমস যে লাঠিটা ক্যারি করতো, এবং শার্লকের যে ফর্মটা, যে শার্লক যে 2-3টে ফাইটিং সিন আমরা পাই শার্লক হোমসের মুভিতে, অথবা আর্থার কোনান ডয়েলে লিখে গেছে, শার্লকের যে মার্শাল আর্ট সেটা কিন্তু একটা কেন, মানে একটা ওই দাদুর লাঠি যেটাকে বলে, ওর একটা মানে একটা লাঠি, ওটাকে শার্লক যেভাবে সুইং করতো, ওটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মার্শাল আর্ট, দ্যাট ইজ বার্চিৎসু। সেটা জাপান থেকে আর ইন্ডিয়ান লাঠি খেলাকে মিক্সচার করে ওই মার্শাল ফর্মটার জন্ম নেয়। এভাবে কিন্তু একটা ফ্যাসিনেটিং স্টোরি আছে, যে বাংলার লাঠি খেলা আস্তে আস্তে কি করে ইভলভ হয়ে এবং বাইরের দেশে গিয়ে সেটা অন্য ফর্মে নিয়ে যায়। ওয়াও, নাইস। আচ্ছা, এবার এটা থেকে আমি বলছিলাম কি আমার প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এটা যে অলরেডি আমাদের, মানে আমি যদি ভারতের কথা বলি, বাংলারও কথা বলি, তাহলে আমাদের কিন্তু এই ফাইটিং বিষয়টা, সেটা লাঠি খেলা হোক, সেটা কালারি পায়াট্টু হোক, বা সেটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আলাদা আলাদা ফর্ম ছিল, সেইগুলো আজকের দিনে প্রায় লুপ্ত প্রায়। ঠিক আছে, আজকের দিনে খুব কম জন আছে যারা হয়তো সেই জিনিসগুলো ইভেন জানেও। ঠিক আছে, অনেস্টলি আমি মানে আরএসএস এর স্বয়ংসেবক ছিলাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছোটবেলা থেকেই। ঠিক আছে, এবং ক্লাস 5 থেকে 10 অব্দি আমি মানে রেগুলার শাখায় যেতাম। ঠিক আছে, এবং আমাদের না লাঠি খেলা শেখানো হতো। ঠিক আছে, আমাদের মুষ্টিযুদ্ধ শেখানো হতো। ঠিক আছে, কিন্তু আদার দেন দ্যাট, ঠিক আছে, আমি লিটারালি এই জিনিসগুলো কাউকে শুনতে মানে কি বলবো, কেউ শিখছে বা কেউ হয়তো, আমার মনে হয় না যে এই মার্শাল আর্ট, এই লাঠি খেলার যেটা কথা বলছি না, যেটা মার্শাল আর্টের যে ফর্ম, আমি এটাও জানতাম না। ঠিক আছে, এবং মার্শাল আর্টকে আমি পুরো আলাদা রকমের একটা কিছু হয়তো ভাবতাম। ঠিক আছে, সো এই জিনিসগুলো এইভাবে লুপ্ত প্রায় কেন, বা এগুলো কি রিভাইভ করা কি করে যেতে পারে? এখানে দুটো ভাবে বলা যায়। একটা হচ্ছে যে কোনো জিনিসকে বাঁচিয়ে রাখতে গেলে যুগের সাথে ওটাকে তোমাকে পরিবর্তন করতে হয়। মানে পরিবর্তন করতে হয়, কারণ মানুষের তো মাইন্ডসেট ডেভেলপ করছে। আজ থেকে 50 বছর আগে মানুষ যেভাবে দেখতো পৃথিবীকে, এখন তো সেভাবে দেখছে না। তার মানে সাথে সাথে আমার অ্যাপ্লিকেশনের যে জায়গাটা, যেটা বলতে চাচ্ছি, যে পুরো পরিবর্তন না, অ্যাপ্লিকেশনটাকে চেঞ্জ করা উচিত। এখন তো কিন্তু কেউ একটা 6 পিক শোর্ড নিয়ে কিন্তু কেউ মারামারি করবে না। এখন নিউক্লিয়ার ওয়ার হবে, বা অন্যরকম ওয়ার হবে, বা সাইবার ওয়ার হবে রেদার। তো সেখানে দাঁড়িয়ে তোমাকে এই চেঞ্জেসগুলো একটা সময় হয়নি, কেউ এর বাহক ছিল না।
এবং দেখা যায় গভর্নমেন্টের মানে আমাদের মানে প্রত্যেকটা মার্শাল আর্ট কিন্তু অনেকভাবে ধাক্কা খেয়েছে ফ্রম দ্য কিং সাইড, মানে যখন রাজারা ছিল তারা মার্শাল আর্ট করার সময় ব্যান করতো বা মার্শাল আর্টকে যারা প্র্যাকটিশনারের ওপর বিভিন্ন চাপ আসতো, তারপরে বিভিন্ন দেশের গভর্নমেন্টের একটা বার ছিল যে এদেরকে ইভলভ করতে দেওয়া যাবে না, এগুলো পুরনো অনেক পুরনো কথা, মিডিয়েভাল হিস্ট্রি। এই করতে করতে দেখা যাচ্ছে যে ওই প্র্যাকটিশনারগুলো অথবা তাদের ধরো তখন ফ্যামিলি হেরিডিটারি ছিল ব্যাপারটা, সামুরাই সোর্ড যারা বানায় তারা এখনও সামুরাই সোর্ড বানায়, এরকম একটা ব্যাপার ছিল। তো ওইভাবে হেরিডিটিগতভাবে তারা অন্য প্রফেশনে চলে যায়, তাদের ব্যাপারটা মানে ছড়াতে গেলে তো বিজনেসটা তোমাকে করতে হবে, লাইক বিজনেস মানে বলতে চাই তোমাকে একটা লোককে তো একটা প্রথাগত শিক্ষা আন্ডারে আনতে হবে, সেটা হয়তো তারা করে উঠতে পারেনি। এই করতে করতে ব্যাপারগুলো আস্তে আস্তে কিন্তু এরকম একটা লুপ্তপ্রায় হয়ে গেছে। মানে এগুলো ওই যে সেলফ ডিফেন্স একটা, যেমনি তুমি খাবার দাবার খাও, যেমনি তুমি আজকের দিনে পড়াশোনা করছো, তেমনি তোমার তার সাথে সেলফ ডিফেন্সটা একটা সাবজেক্ট, ম্যান্ডেটরি সাবজেক্ট হওয়া উচিত বা শেখা উচিত। তো সেই ক্ষেত্রে মানে নট অনলি ইন টার্মস অফ বিজনেস কি মানে তোমাকে প্রফেশনাল লিটেল হতে হবে আমি এটা বলছি না, কিন্তু এটা তো একটা মানে কি বলবো খুবই কমন বিষয় হওয়া উচিত না? তুমি যদি এই স্পেসিফিক এই স্টেটের কথাই বলো, আমরা যে বাংলায় থাকছি এখন, আজ থেকে প্রায় 70-80 বছর আগেই তুমি যদি ফিরে যাও, স্বদেশী আন্দোলন আমাদের দেশে যে হয়েছিল, বিপ্লবীরা করেছিল, শুধু কিন্তু মানসিকভাবে তারা দৃঢ় ছিল না, তারা শারীরিকভাবেও কিন্তু প্রচণ্ড দৃঢ় ছিল। এবং প্রত্যেকটা বিপ্লবী যারা আছে তারা কিন্তু রীতিমতো কেউ মুষ্টিযুদ্ধ, কেউ মানে বিভিন্ন রকম এক্সারসাইজ, কেউ যোগা তারা প্র্যাকটিস করতো। এইটা কিন্তু আমার মনে হয়, আমি বিলিভ করি যে এই লাস্ট 40-50 বছর এই অবক্ষয়টা হয়েছে আমাদের এখানে বা আমাদের লার্জলি পুরো ওয়ার্ল্ডই হয়তো হয়েছে, যে মানুষ ফিজিক্যাল এটিটা মানুষের কমে গেছে, মানুষ এই কালচারগুলোকে আস্তে নিজে থেকে সরিয়ে নিয়ে এসছে, কারণ আমরা টেকনোলজিক্যালি বেশি বেশি ডেভেলপ হয়েছি এবং মানুষ আস্তে আস্তে, এবং আমরা আমাদের অ্যাকচুয়াল যে কালচার সেটাও কিন্তু আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছি। মানে এই যে মা কালীর বারবার যে কথাটা ফিরে এসছে, যে আমাদের মানে যদি এই জিওগ্রাফিতে দেখি, যারা মা কালীকে একটা সময় মায়ের যে আরাধনা করতো তারা কিন্তু একটা দে আর দ্য ওয়ারিয়ার্স, তারা আরাধনা করতো যে তাকে ইনভোক করছি, মানে এই শক্তিটা আমার দরকার, বিকজ আমার অপোজিট পক্ষে এমন এক পাওয়ার আছে যাকে সরাতে গেলে আমার সুপার ন্যাচারাল কিছু দরকার। তাদের বিলিফ সিস্টেম বলছি আমি, সুপার ন্যাচারাল পাওয়ারকে বলছি না, বাট একটা অদৃশ্য শক্তি আমার এখন দরকার যে তোমাকে মারবো কারণ তুমি এতটা পাওয়ারফুল। তো এইটা কিন্তু আমাদের মধ্যে ছিল অ্যাকচুয়ালি। তুমি যদি ঋষি অরবিন্দুকে পড়ো, নেতাজি সুভাষ বোসকে পড়ো, তারা কিন্তু বারবার আমাদের এই জায়গায় বার্তা দিয়ে গেছেন যে ফিজিক্যালিও ইউ হ্যাভ টু বি দ্যাট মাচ ক্যাপেবল, যে স্বাধীনতা এখন তো বলাই আছে যে রজগুণ চাই, যে এখন পাওয়ার চাই আমাদের, তো এইটা তো ছিল আমাদের মধ্যে। তো এখন যেটা আস্তে আস্তে ডিটোরিয়েট করেছে। এবং উনি বোধহয় মুষ্টিযুদ্ধের উপর স্বামীজি প্রথমভাবে ফিজিক্যালি ভীষণভাবে উনি অ্যাক্টিভ ছিলেন এবং উনি বক্সিং করতেন নিজের মতো সেই সময়। তো এটা তো ছিল আমাদের। এবার তুমি যে বলছো কারিকুলামের বাইরে চলে গেছে, এটা রিসেন্ট হয়েছে, এটা হালে হয়েছে, এটা আগে সেটা ছিল না। ওকে ওকে, এখান থেকে আমাকে আরেকটা জিনিস বলো, কারণ এটা থেকে আমার মাথায় আসছে যে আজকে তুমি যেহেতু সাইবারের কথা বলছো বা এইসব জিনিসের কথা বলছো, সেক্ষেত্রে মানে এটা দিয়ে হয়তো আমরা ধীরে ধীরে আবার এন্ডিংয়ের দিকে যাবো আজকের এই এপিসোডটা, ঠিক আছে? কিভাবে মানে ডেইলি লাইফে তুমি যে চেঞ্জের কথাটা বললে, ঠিক আছে, বিকজ ইট হ্যাজ টু চেঞ্জ ইন ডিফারেন্ট ফরম্যাটস। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মানে এন্ড নোটে আমি যদি যেতে চাই, কিভাবে আমরা মানে নিজেকে ডিপেন্ডিং ওয়েতে রাখতে পারি বা নিজেকে সেফ রাখতে পারি? সাইবারের ব্যাপারটা আমাদের অর্গানাইজেশন জাস্ট রিসেন্টলি শুরু করেছি। এতদিন আমরা শুধু ফিজিক্যাল সেফটি নিয়েই কাজ করতাম। আমরা এটা বুঝতে পেরেছি যে মানুষের আস্তে আস্তে ভার্চুয়াল স্পেসে আমাদের ডিপেন্ডেন্সি বাড়ছে, ওটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো সেখানেও কিন্তু ভালনারেবিলিটিটা বাড়ছে এবং সেখানেও অনেক রকম ম্যানিপুলেশনের আমরা শিকার হচ্ছি। আই এম নট আ সাইবার এক্সপার্ট, বা আমাদের অর্গানাইজেশনে আছেন যারা আছে সাইবার স্পেস যারা কাজ করেন। তো আমরা ব্যাপারটা এইভাবেই লাস্টে নিয়ে এসেছি যে আপনার শারীরিকভাবে আপনাকে সুরক্ষিত রাখতে হবে নিজের এন্ড থেকে যতটা পারা যায়, মানসিকভাবেও রাখতে হবে, আর সাইবার ভার্চুয়ালিও এই স্পেসটা সেখানেও আপনাকে রাখতে হবে। এই তিনটের যত্ন আপনাকে নিলে, আপনি যদি প্রিভেন্টিভ মানে বেস্ট টু বেস্ট যত্ন নেন, 100% কিছু নেই, বেস্ট টু বেস্ট নেন, তাহলে আপনি হয়তো হেড অফ দ্য গেম কারোর থেকে এগিয়ে থাকতে পারছেন। এভাবে আমাদের মডিউলগুলো সাজানো। আমরা এখন আমাদের অর্গানাইজেশন থেকে লার্জলি টার্গেট করছি অর্গানাইজেশনকে, মানে ধরো মানে স্কুল, কলেজেস, কর্পোরেটস
মানে আমাদের মিশনটা অ্যাকচুয়ালি আমরা সাজাচ্ছি যে আমরা যদি একটা অর্গানাইজেশনকে টাচ করতে হলে ইজিলি আমরা অনেক লোককে একসাথে পেয়ে গেলাম। এক্স্যাক্টলি। এইভাবে আমরা আস্তে আস্তে ব্যাপারটাকে একটা ক্যালকুলেটিভ ওয়েতে আমরা কাজগুলো করছি, এবং আমাদের সাথে কেউ সোশ্যাল মিডিয়াতেও যুক্ত হতে পারে, বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা যদি পরবর্তীকালে তারা কখনো বা কন্ট্যাক্ট ডিটেলস পায় সেখান থেকেও আমরা ডেফিনেটলি সেটা ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দেবো। একদম একদম বা তোমাদের যা যা তোমাদের পয়েন্ট অফ কানেকশন কন্ট্যাক্টস রয়েছে সব আমি মোটামুটি দিয়ে দেবো ডেসক্রিপশনে। এটা থেকে আমার মানে যেহেতু এগেন এন্ডিংয়ের দিকে যাচ্ছি, বাট এগেন কারণ আমার এটা মনে হয় যে তোমার ওই ডোজোতে বিষয়টা আলাদা হয়, ঠিক আছে, রিংয়ের বিষয়টা আলাদা হয় এবং প্র্যাকটিক্যাল বিষয়টা পুরো আলাদা হয়, রাইট? তো আমি যতই এখানে কথোপকথন করি না কেন, এটা নিয়ে জাস্ট ডিসকাশন করি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টাও করতে পারি, বাট আনটিল অ্যান্ড আনলেস তুমি যতক্ষণ একটা রিয়েল প্রবলেম ফেস করছো ততক্ষণ তুমি কখনোই ইউ নেভার নো লাইক কীভাবে তোমার ফাইট করা উচিত বা কিছু, ঠিক আছে? তো সেটা কিভাবে হ্যান্ডেল তোমরা করছো? হ্যাঁ, মানে এক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষকে তার প্রবলেম এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে বলি, যে তোমার কোন কোন জায়গায় তোমার প্রবলেম মনে হচ্ছে। কেউ যদি যেরকম একটু আগে জিজ্ঞেস করলো যে আমার হোম বা ওয়ার্ক স্পেস যদি আমার মনে হয় যে এক্ষেত্রে একটু প্রবলেম এরিয়া, এই ওয়ার্ডগুলোকে তোমাকে বেছে নিয়ে আসতে হবে যে কোথায় কোথায় আমাকে যুদ্ধ করতে হতে পারে। তুমি যদি আমাকে বলো, আমরা তোমার জন্য পার্সোনালাইজ একটা প্ল্যান করে দিতে পারি, যে তুমি অফিসে ধরো সবার তো আমি বারবার যেটা বলতে চাইছি যে প্রথাগত শিক্ষা সবার জন্য কখনো একভাবে লাগু হতে পারে না। ওকে, প্রত্যেকটা মানুষের নিড আলাদা। তো ওই নিডটা চাইলে আমরা কাস্টমাইজ করে, আমরা এরকম আমাদের কর্পোরেট সলিউশন বা স্কুল সলিউশন যেগুলো আছে, আমরা ওখানে আমাদের অনেক রকম অ্যাসেসমেন্ট ফর্ম আছে যেগুলো আমরা বাচ্চাদেরকে দিই, তারা পারে, তারা পেরেন্টসদের হেল্প নিয়ে করে, তার প্রবলেম এরিয়াগুলো আমাদের সাথে শেয়ার করে যে স্যার আমার সেফটি এখানে এখানে কম্প্রোমাইজ হচ্ছে মনে হচ্ছে। তো ওইখানে আমরা ব্যাপারটাকে পরে কিউরেট করে দিই। মানে ইউ নিড নট টু ফাইট এভরি ব্যাটল, তোমরা কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই হিসেবে তোমরা দেখো। তো বেসিক্যালি তোমরা এক্স্যাক্টলি তোমরা তুমি কারণ আমাকে বলছিলে যে রেজিলিয়েন্স এমপাওয়ারমেন্ট একাডেমি, যেটা তোমার আগে নাম ছিল, এখন তুমি রেজিলিয়েন্স এমপাওয়ারমেন্ট। হ্যাঁ, সো ওয়াই ইজ দ্যাট? সো মানে তোমরা কি আগে তোমরা কি করতে, আগে শুধু শেখাতে এবং এখন সেটা শেখানোটা বন্ধ করে মানে আবার? হ্যাঁ, মানে আগে আমরা শুধু শেখাতামই, এখন আমরা শেখানোর সাথে সাথে কনসালটেশনও করছি। মানে এটা যদি স্কুল স্পেস, একটা স্কুলকে যদি আমি ভাবি, তো স্কুলের তাহলে একটা নিড বাচ্চাদের আছে, একটা নিড ফ্যাকাল্টিদের আছে, একটা নিড স্কুলের ইনফ্রাস্ট্রাকচারে আছে, যে ওখানে কি কি সেফটি নিড আমরা অল্টারেশন করতে পারি। মানে এবং আমাদের কনসালটেশন দিয়ে আমরা ওদেরকে একটা প্রিভেন্টিভ মেজারমেন্ট বলে দিতে পারি যে ধরো কোনো ন্যাচারাল ক্যালামিটিও যদি হয়, স্কুলের কি এসকেপ প্ল্যান আছে। স্কুল এভাবে ভাবতে পারে। মানে এভাবে আমরা বিভিন্ন ডোমেইনে ওদেরকে যতগুলো ওদের প্রবলেম এরিয়া আছে, প্রত্যেকটা প্রবলেম এরিয়ায় ট্রেনিং প্লাস কনসালটেশন দিচ্ছি। তাই আমরা একাডেমি কথাটা আমরা ইউজ করছি শুধু ওই ডোমেইনের জন্য যেখানে আমাদের শুধু ট্রেনিং ডেলিভারেশন হচ্ছে। ওকে, আমি একটা অ্যাড করতে, দ্যাট ইজ আমরা যেটাকে সাইবার, দ্যাট ইজ আমরা ওটাকে নাম দিচ্ছি ডিফেন্সিং, SYNC, মানে সিঙ্ক, ডিফেন্সকে সিঙ্ক করছি আমরা একটা জায়গায়। সেখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করছি, যেমন আমাদের কিছুদিন পরে লঞ্চ করছি সেফটি আমব্রেলা বলে। ইন্ডিয়ানরা ছাতা নিতে খুব পছন্দ করে। আমরা একটা ছাতা ডেভেলপ করেছি, সেটা ছাতাটা তুমি চাইলে ওই ছাতাটাকে তুমি একটা ব্যাটনের মতো ইউজ করতে পারো। তুমি ছাতাটাকে চাইলে ওখানে জিপিএস আমরা ফার্দারে অ্যাড করছি, তোমার লোকেশন জানতে পারে। ধরো তুমি কোনো ট্রেক করতে গেছো, এমন একটা টেরেনে গেছো যেখানে হয়তো বাড়ির লোক হয়তো মোবাইলে নেটওয়ার্ক হোয়াট এভার দ্য প্ল্যান, ছাতার মধ্যে তোমার LED লাইটের ফেসিলিটি আছে, ছাতার মধ্যে তোমার গ্লাস ব্রেকার আছে, গাড়িতে যেটা খুব রাখা উচিত গ্লাস ব্রেকার। এই ছাতার দাম তো অনেক হয়ে যাবে। হ্যাঁ, মানে আমরা দেখছি যে ইন্ডিয়ান মার্কেটকে কাস্টমাইজ না ডেফিনেটলি দাম আমরা মধ্যবিত্তের বাজেটেই রাখবো, ওকে, যাতে লোকের ছাতাই তো ক্যারি করছো, আমারটা করো, তাহলে আমি তোমাকে এই এক্সট্রা বেনিফিটগুলো দিতে পারছি। এভাবে আমাদের আরও কিছু প্রোডাক্ট আমরা ভাবছি, এবং এই পুরো অ্যালাইনমেন্টটা আমাদের ডিফেন্সিংয়ের জনক থেকে করছি, মানে রেজিলিয়েন্সকে ওপরে রেখে। ওকে, লাস্ট কোনো বার্তা আমাদের মানে আজকের এপিসোডের জন্য লাস্ট তো কখনোই নয়, বাট হ্যাঁ আজকের এপিসোডের জন্য লাস্ট কোনো বার্তা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি? হ্যাঁ, মানে এটাই আমি বলতে চাইবো যে আমি কোনো রকম ডোমেন এক্সপার্ট হয়ে এতক্ষণ কিছু বলে গেলাম না। এটা প্রত্যেকটা মানুষেরই লাইফে প্রবলেম এরিয়া। তো বাঁচতে গেলে সেফটিটা, এখন যেভাবে পৃথিবী চেঞ্জ হচ্ছে সেখানে আমরা কিন্তু অনেকভাবে নিজেদেরকে কম্প্রোমাইজ করছি, মানে সব স্পেসে। তো সেখানে সেফটিটা জানা মানে, বা সেফটি নিয়ে একটু অ্যাওয়্যার হওয়া মানে হচ্ছে নিজেকে আরেকটু এগিয়ে রাখা সবার থেকে। বাবা মা চাইলে ছেলে মেয়েকে এনকারেজ করতে পারে, ছেলে মেয়ে চাইলে বাবা মাকে এনকারেজ করতে পারে। এইভাবে সবাইকে আমরা একটা এনকারেজমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা আরও বাড়বে। এবং আমাদের যে মিশন আছে 2030 সালের মধ্যে আমরা 10 কোটি ভারতীয়কে
এই সেফটিতে আমরা অ্যাওয়্যার করব, লিটারেসি রেট একটা আমরা বাড়াতে চাইছি সেফটির ওপরে। সেটা আমাদের একটা মিশন, এবং এটা বারবার বলছি, এটা শুধু আমাদের মিশন নয়, মানে আমাদের এই অর্গানাইজেশনের কজনের, এটা সবার মিশন। যদি সবাই সেটা মনে করে, সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে, যে ফর্মে বা যে শেপে। ওয়াও 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 সত্যি ভালো লাগলো, এবং ডেফিনেটলি আমরা যুক্ত হব বলে আমার মনে নিশ্চয়ই। হচ্ছে, মানে আওয়ার definitely প্লেজার, আওয়ার হবে। প্লেজার। কারণ মনে হলো আমার কোথাও না কোথাও যে তোমার সাথে আমার থিঙ্কিং অনেকখানি মানে ইন্সপায়ারিং গুডনেসের, মানে ইন্সপায়ারিং গুডনেস আমি যেই কারণে স্টার্ট করেছিলাম সেই বিষয়ে, মানে সেই বরুণের সাথে যদি অনেক, মানে আমি ইয়ে করার চেষ্টা করি, অনেকখানি রিলেট করতে পারছি আমি। ঠিক আছে, তো ডেফিনেটলি হয়তো আমরা একসাথে ইয়ে করবো। ইন্সপায়ারিং গুডনেস এখন এই মুহূর্তে একটা সে সুপ্ত অবস্থায় রয়েছে, সেই কি বলে ডিপ স্লিপ অবস্থা, বাট যেই মুহূর্তে ওটা ভাঙবে সেই মুহূর্তে আবার হয়তো তখন হয়তো আমি ডেফিনেটলি তোমার সাথে এই বিষয় নিয়ে কন্ট্যাক্ট করবো এবং কথা বলার চেষ্টা করবো। আমাদের ডিপ ডাউন শো এর ব্যাপারে যদি কিছু বলতে চাও এবং কেমন লাগলো বা আমার জন্য কোনো ফিডব্যাক আছে, প্লিজ ডু দ্যাট। মানে আমার ভীষণ ভালো লাগলো এই জায়গাটাতেই যে, মানে তুমি, আমি জাস্ট বলছি তোমার একটা স্ট্রাগলিং সাইড আছে। সেই স্ট্রাগলিং সাইডটাকে আমি হাইলাইট করছি না, বাট ওটা ইন্সপিরেশনাল জায়গা। মানে ওইটাকে রেখে তুমি যে নতুন একটা ইনোভেটিভ ভাবে এই ব্যাপারটা শুরু করেছো, এবং এখানে আমি নিজেকে আসতে পারার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, বাট আমার মনে হয় যে যারা সমাজের জন্য কোনো না কোনোভাবে সমাজকে কন্ট্রিবিউট করছে বিভিন্ন কাজের দ্বারা, তাদের এটা দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। কেন রাইট প্ল্যাটফর্ম, কেন? বিকজ মানে আমি অনেক আগে এরকম শোতে গেছি যেখানে খুব বেশি সুপারফিশিয়াল আলোচনা হয়, মানে জাস্ট লোককে দেখানোর জন্য আলোচনা। বাট এটা এতটা ডিপ ডাউন হয়েছে আলোচনাটা। এই আলোচনাটাকেই আমি আমি মাই ওয়েল উইশ ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ, যে তুমি এই প্ল্যাটফর্মে এরকম আরো অনেক লোককে নিয়ে আসো যারা এরকম ডিপ ডাউন আলোচনা হয়। তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি, তুমি যে বললে না স্ট্রাগলের কথাটা, ঠিক আছে, আমি এখানে একটু সরি ইন্টারাপ্ট করছি, শেষের দিকে এতই হচ্ছে, বাট আমি মনে হয় আমি না নিজেকে কখনো মানে তুমি কোনোদিনও আমরা কোনোদিনও শুনিনি যে ফ্রিডম স্ট্রাগলার, ঠিক আছে, এবং আমি কথাটাকে একটু রিডিফাইন করা পছন্দ করি, ঠিক আছে। আই এম নেভার আ স্ট্রাগলার, ঠিক আছে। আমি যেগুলোকে লোকজন স্ট্রাগল হিসেবে মনে করে সেগুলো আমার মানে বেসিক, মানে বেসিক থিংস, ঠিক আছে। যেমন আরে আজকে না ঘুমতে ঘুরতে লেট হয়ে গেল, তুমি যখন একটা ফাইটিং, তুমি যখন একটা, মানে জাস্ট ইমাজিন কি তুমি একটা ব্যাটেল হচ্ছে, তুমি বলবে, আরে আমি না লড়বো, আমার না আজকে ইচ্ছা করছে না, করবে তুমি, ইউ উইল জাস্ট ফাইট, রাইট। সো আমার এটা মনে হয় যে যদি লাইফ, মানে আমার এটা মনে হয় সবার জন্য, যে যদি তুমি লাইফে কিছু করতে চাও সেক্ষেত্রে ইউ নিড অলওয়েজ টু, মানে নিড টু ফাইট অলওয়েজ, ইউ হ্যাভ টু বি আ ওয়ারিয়ার। সবসময় যে হাতে ওই বন্দুক নিয়ে যুদ্ধ করতে হবে সেটা নয়, যে তুমি বলছিলে যে খড়বই থাকতে হবে, তা নয়, রাইট। সো আই অলওয়েজ ফিল আই এম আ ফাইটার, নেভার আ স্ট্রাগলার। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমি এখানে কথাটাকে আমি রিকারেক্ট করবো, যে স্ট্রাগল বলতে চেয়েছি ফ্রিডম যখন মুভমেন্ট শুরু হয়েছিল, ইট ওয়াজ ফ্রিডম স্ট্রাগল। যখন ওর মধ্যে পার্টিসিপেট করতে, ইজ বিকাম মুভমেন্ট। তো তোমারটাও যেটা আমি বললাম, যে তুমি যেটা শুরু করেছো এটা তোমার কাছে মুভমেন্ট, আর যখন এটা সবার কাছে যাবে তখন এটা, এই স্ট্রাগলটা একটা বড় মুভমেন্টের জায়গা নেবে। এবং আমি চাই যে তুমি এই যে ডেয়ারনেসটা দেখিয়েছো, যে আমি, এগুলো কোনো ফ্যাক্টরই করে না আমার কাছে। আমি ডেফিনেটলি বলতে চাই, তুমি যে এই যে একটা ডেয়ারিংনেস দেখিয়েছো, মানে একটা জায়গা থেকে অনেকটা বড় কিছু ভাবার, এই ভাবনায় যাতে সবাইকে তুমি ভাবিত করতে পারো, ব্যাস। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর একদম শেষে আমরা যে লাইক সাবস্ক্রাইব, বিকজ এটা তো ইউটিউবে এবং ফেসবুক বগেরাতে যাবে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব এই যে বিষয়টা রয়েছে, সেটা যদি আমাদের দর্শককে একটু বলে দাও। সবাইকেই বলছি ওর এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং সবার মধ্যে এই কন্টেন্টগুলো ছড়িয়ে দিন। মানে এত কন্টেন্ট এখন, বাজে কন্টেন্ট সো কল্ড আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। এই কন্টেন্টগুলো কিন্তু প্রমোশন আপনারাই করবেন। তাই আমার সবার প্রতি অনুরোধ রইল, যে আমার কন্টেন্টটা শুধু নয়, ওর প্রত্যেকটা কন্টেন্ট সবার মধ্যে একবার ছড়িয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি তোমার কোনো প্রশ্ন থাকে এবং তোমার যা বক্তব্য রয়েছে, ডেফিনিটলি জাস্ট এটা ফ্রেন্ডলি ডিসকাশন, তো পডকাস্ট তো শুধু তোমার আমার মধ্যে না, পডকাস্ট আমার অডিয়েন্সের সাথেও হবে। তো প্লিজ আমাদের কমেন্ট সেকশনে ডেফিনিটলি লেখো, রাইট। সো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, ততদিনের জন্য